হ্যালো। হ্যালো, তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার। আচ্ছা, আমরা গত ক্লাসে যেটা পড়ছিলাম যে পাওয়ার ইন সার্কিট কন্টেনিং রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স এন্ড ক্যাপাসিট্যান্স। মানে একটা এসি সার্কিট যেখানে আমাদের রেজিস্টর, ক্যাপাসিটর এবং ইন্ডাক্টর আছে, সেখানে পাওয়ার কিভাবে আমরা বের করতে পারি তার একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম। এবং আমাদের সব লাস্ট যে ইকুয়েশনটা ছিল সেটা হচ্ছে অ্যাভারেজ পাওয়ার, যেটা কিনা আমরা ট্রু পাওয়ারও বলতে পারি। সেই ট্রু পাওয়ার ইকুয়ালস টু ভার্চুয়াল ভোল্ট গুণিত ভার্চুয়াল কারেন্ট, এখানে অ্যাম্পিয়ার কথা, অ্যাম্পিয়ার মানে কারেন্টের কথা এখানে বোঝানো হচ্ছে আর কি, গণিত কস ফাই। এবং কস ফাইটা হচ্ছে আমরা বলেছিলাম পাওয়ার ফ্যাক্টর। তাহলে আরো ভালোভাবে বলতে পারে আমরা এটাকে বলতে পারি হলো যে ট্রু পাওয়ার ইকুয়ালস টু অ্যাপারেন্ট পাওয়ার গণিত পাওয়ার ফ্যাক্টর। এটা হচ্ছে আমাদের ফাইনাল এক্সপ্রেশন ছিল গতকালকের, মানে গত ক্লাসের আর কি। তো ট্রু পাওয়ারটা হচ্ছে মূলত কোনো একটা এসি সার্কিট যেখানে আমাদের অ্যাকচুয়ালি যে পাওয়ারটা ড্র করে বা পাওয়ারটা কনজিউম করে সেটা হচ্ছে ট্রু পাওয়ার বা অ্যাভারেজ পাওয়ার। আর ডান দিকে যেটা ইকুয়েশনে দেখছো যে আমাদের এই যে ইআরএমএস এবং আইআরএমএস এর গুণফল, আইআরএমএস বা আরএমএস ভ্যালুকে আমরা মূলত ভার্চুয়াল ভ্যালু বলি আর কি, তাই না? তোমরা এটা জানো আর কি। যেটা কি বোঝায় যে একই পরিমাণ, মানে তুমি এই একটা এসি কারেন্ট যদি কোনো একটা রেজিস্টরে অ্যাপ্লাই করো, তাহলে ওখানে যে পরিমাণ হিট হবে ওই একই পরিমাণ হিট উৎপন্ন করতে ডিসি কারেন্টে যতখানি দরকার সেটাকে আমরা বলি ইয়ের বা আয়ের অ্যাভারেজ ভ্যালু, তাই না? এবং সেটাকে ভার্চুয়াল ভ্যালুও বলা হয়। তো ভার্চুয়াল ভ্যালু এবং ভার্চুয়াল ভোল্ট, এই ভার্চুয়াল ভোল্ট এবং ভার্চুয়াল কারেন্ট, এই দুটোকে যদি আমরা গুণ করি তাহলে এটা হয় আমাদের অ্যাপারেন্ট পাওয়ার বা যে পাওয়ারটা কোনো একটা এলিমেন্ট কনজিউম করছে বলে মনে হয় সেই পাওয়ারটা হচ্ছে মূলত তোমার অ্যাপারেন্ট পাওয়ার আমরা বলতে পারি। আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে একটা ফ্যাক্টর, একটা তোমার মানে তোমার কি বলে এটাকে, একটা নাম্বার আর কি, যেটা ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে ওয়ান এবং ওয়ানের থেকে যে কোনো ভ্যালু হতে পারে আর কি। ম্যাক্সিমাম ভ্যালু এটা হতে পারে ওয়ান। তো এটা কি বোঝায়? এটা বোঝায় হলো যে এই অ্যাপারেন্ট পাওয়ার আর ট্রু পাওয়ার কতখানি কোইনসাইড করবে আর কি, কতখানি ভালোভাবে মিলবে বা কত কাছাকাছি দুইটা ভ্যালু। যেটার যত কাছাকাছি ভ্যালু হবে আমাদের সেটা তত বেশি ভালো হবে। পাওয়ার ফ্যাক্টর যত ওয়ানের কাছাকাছি কোনো ভ্যালু যদি হয় সেটা আমাদের জন্য ভালো। তার মানে হলো আমরা এই অ্যাপারেন্ট পাওয়ার এবং ট্রু পাওয়ার কাছাকাছি কোনো একটা ভ্যালু করতে চাই। এই কারণে দেখবে যে বাসা বাড়িতে অনেক সময় পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভমেন্টের বিভিন্ন যন্ত্রপাতি ব্যবহার করা হয় যাতে করে পাওয়ার ফ্যাক্টর অনের কাছাকাছি যায় এবং আমাদের এফেক্টিভলি বিলের পরিমাণটা একটু কম আসে আর কি। যাই হোক, সেটা অন্য কথা। তো পাওয়ার ফ্যাক্টরটা তুমি যদি এমনি বাসা বাড়িতে বলো তাহলে এটা মোটামুটি 0.8 আমরা রাফলি ধরে নিতে পারি, কিন্তু সবসময় যে 0.8ই হবে সেটা তো নির্ভর করে না, বুঝতে পারছো, কারণ এটা আমাদের লোডের উপর নির্ভর করে। এবং পাওয়ার ফ্যাক্টরের একটা ইকুয়েশন আমরা ডিরাইভ করেছিলাম, সেটা হচ্ছে যে cos phi ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই রুট অফ আর স্কোয়ার ইন্টু ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি আর হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর ইকুয়েশন। মানে কস ফাইটা যখন পাওয়ার ফ্যাক্টর তখন আমরা এভাবে লিখতে পারি। আর ফাইটা কি ছিল? ফাই হচ্ছে কারেন্ট এবং ভোল্টেজের মধ্যে ফেজ অ্যাঙ্গেল। আমরা যখন এরকম কোনো একটা আর এল সি এরকম আছে, এই এই জাতীয় কোনো একটা সার্কিটে যদি কারেন্টে
এসি সার্কিটে যদি আমরা এই সার্কিটে যদি আমরা এসি কারেন্ট অ্যাপ্লাই করি, তাহলে এখানে ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে ফেজ ডিফারেন্স হবে এটা হচ্ছে ফাই, এবং সেই ফেজ ডিফারেন্সের কস নিলে পরে আমরা যা পাই সেটাকে আমরা বলি পাওয়ার ফ্যাক্টর। এবং পাওয়ার ফ্যাক্টর সমান হচ্ছে আমাদের ডান দিকের এই ইকুয়েশনটা। এখন এটা নিয়ে আমরা কতগুলো কন্ডিশন আমরা বলেছিলাম, সেই কন্ডিশনগুলো আশা করি বুঝতে পেরেছো আর কি। তারপরও কারো প্রবলেম থাকলে বলতে পারো। আমাদের এখানে কস ফাই এর ভ্যালু অন হবে তখনই যখন আমাদের এই যে ওমেগা এল মাইনাস ওয়ান বাই ওমেগা সি হোল স্কয়ার এই টার্মটু মানে এইটুকু অংশ যদি জিরো হয়, তাহলে শুধুমাত্র কস ফাই এটা ওয়ান হবে আর কি। মানে উপরে আর থাকছে নিচে আর থাকছে, তখন আমাদের এই ভ্যালুটা ওয়ান হচ্ছে আর কি সেক্ষেত্রে। তার মানে হলো যে এটা জিরো হওয়া মানে হলো ওমেগা এল এবং ওমেগা সি, এই এল এবং সি এর কোনো এফেক্টই এখানে থাকছে না। তার মানে এটা ইন্ডাক্টরও নাই, ক্যাপাসিটরও নাই। এটা যদি পিওরলি রেজিস্ট্যান্স হয়, রেজিস্টার যদি থাকে শুধু, তাহলে সেই সার্কিটের পাওয়ার ফ্যাক্টর হবে ওয়ান। আর যদি রেজিস্টর সাথে সাথে আমাদের ইন্ডাক্টর বা ক্যাপাসিটরের কোনো কোনো অংশ থেকে থাকে ওই এসি সার্কিটে, তাহলে আর এটা ওয়ান হবে না, ওয়ানের থেকে ছোট কোনো ভ্যালু হতে পারে। তো যাই হোক, এখানে অ্যাঙ্গেলের বিষয়গুলো একটু আরেকবার খেয়াল করে দেখো যে এটা যদি ইন্ডাক্টর হয়, মানে শুধু ইন্ডাক্টর, রেজিস্টর এবং ক্যাপাসিটর এখানে যদি না থাকে আর কি, ইন্ডাক্টর যদি শুধুমাত্র হয়, তাহলে আমাদের এই কস ফাই এর মানে এই অ্যাঙ্গেলটা ফেজ অ্যাঙ্গেল যেটা, সে ফেজ অ্যাঙ্গেল হয় 90 ডিগ্রি। এবং 90 ডিগ্রি ফেজ অ্যাঙ্গেল হলে পরে আমরা এখানে কস ফাই মানে কস 90 ডিগ্রি সময় আমরা জিরো বলি আর কি। এবং সেক্ষেত্রে এটা কোনো ধরনের পাওয়ার কনজিউম করে না। আমরা যেটা বলছি এটা শুধুমাত্র ইন্ডাক্টরের জন্য, পিওরলি ইন্ডাক্টর। পিওরলি ইন্ডাক্টর মানে কোনো রেজিস্টর নাই, তার মানে রেজিস্টরের ভ্যালু জিরো। আর এর ভ্যালু যদি জিরো হয়, আমরা এখান থেকে বলতে পারি যে কস ফাই জিরো, যেটা স্যার কিনা আমাদের। হ্যাঁ, বলো। স্যার ওই যে cos ফাই মান 1 ওটা তো স্যার রেজোনেন্স কন্ডিশনও বলতে পারি। হ্যাঁ, রেজোনেন্স কন্ডিশনও আমরা বলতে পারি। জি স্যার। রেজোনেন্স কন্ডিশনও আমরা এই কথাটা বলতে পারি। যদি ওটা তোমার আহ ইয়া হয়, সিরিজ সার্কিট যদি হয়, তাহলে কি হবে? রেজোনেন্স হলে পরে আমাদের এখানে আহ, তখন ইম্পিডেন্সটা ম্যাক্সিমাম হবে না মিনিমাম হবে সিরিজ হলে? মনে আছে কি তোমাদের? মিনিমাম। মিনিমাম হবে। আর যদি প্যারালাল হয় তাহলে ম্যাক্সিমাম হবে। সেই কন্ডিশনগুলো ওখানে থাকবে। এবং তারপরে আমাদের এখানে যদি রেজোনেন্স ফ্রিকোয়েন্সিতে যদি আমরা এটা পড়ে যাই, তখন আমাদের এইটুকু অংশ জিরো হবে। এবং তখনও আমাদের পাওয়ার ফ্যাক্টরটা সেই ফ্রিকোয়েন্সিতে শুধুমাত্র এটা ওয়ান হবে আর কি তখন। তবে আমরা যে ফ্রিকোয়েন্সি ব্যবহার করি সাধারণত, আমাদের এই ফ্রিকোয়েন্সিতে মানে এটা চেঞ্জ করার কোনো অপশন আমরা সাধারণত রাখি না আর কি। আমাদের কনস্ট্যান্টলি আমরা যে বাসা বাড়িতে যেসব অ্যাপ্লায়েন্স গুলো ইউজ করি, ইলেকট্রিক অ্যাপ্লায়েন্স গুলো, এটা সবগুলোই আমাদের দেশে 50 হার্টজ এই ফ্রিকোয়েন্সিতে চলে। এখন তুমি সার্কিট এলিমেন্ট চেঞ্জ করে যদি কোনোভাবে ওটা রেজোনেন্স ফ্রিকোয়েন্সি 50 হার্টজ হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে এটা আহ, তুমি পারফেক্ট এখানে জিরো ওয়ান বলতে পারো আর কি সেক্ষেত্রে। বুঝছো? তবে এটা মানে রেয়ার কেস আর কি, এটা খুব একটা হয় না। কারণ হলো আমাদের 50 হার্টজ রেজোনেন্স ফ্রিকোয়েন্সি হবে, এরকম মিলে যাওয়া একটু কঠিন। যাক, তো আমরা যদি ফ্রিকোয়েন্সি চেঞ্জ করতাম, তাহলে কোনো একটা পার্টিকুলার ফ্রিকোয়েন্সিতে এটা হতে পারে, তার এইটুকু অংশ অন হয়ে যেতে পারে আর কি। তবে সেক্ষেত্রেও আমাদের প্রবলেম আছে। পাওয়ার ফ্রিকোয়েন্সি যদি বাড়ে, তাহলে এটা ট্রান্সমিশনে লসের পরিমাণ আবার বাড়ে। তো সব মিলে আমরা মোটামুটি 50 হার্টজ, এবং বাইরের দেশে কোনো কোনো জায়গাতে 60 হার্টজ পর্যন্ত ব্যবহার করা হয়। এর থেকে বেশি ফ্রিকোয়েন্সি আর ব্যবহার করা হয় না, মানে ইলেকট্রিক সাপ্লাই লাইনের জন্য, এসি সাপ্লাইয়ের জন্য। আচ্ছা, তারপরে হলো আমাদের এটা যদি, ও আচ্ছা, এটা যেটা বলা হয়নি যে 90 ডিগ্রি, এবং সেই 90 ডিগ্রি হচ্ছে আমাদের পজিটিভ, মানে ফেজ অ্যাঙ্গেলটা পজিটিভ। এই পজিটিভটা কিভাবে হলো তোমাদের বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? ইন্ডাক্টর, এবং সেখানে আমাদের ফেজ অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে +90 ডিগ্রি। এবং আমরা বলি যে ইন্ডাক্টর হওয়ার কারণে এখানে কারেন্ট ল্যাগ করবে, ভোল্টেজ লিড করবে, তাই না? এবং অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি, +90 ডিগ্রি, কস ফাই এর ভ্যালু মানে কস 90 ডিগ্রি ভ্যালু হচ্ছে জিরো। যদিও -90 ডিগ্রি ভ্যালুও জিরো, কিন্তু তারপরে প্লাস মাইনাসটা তোমাদের এখানে দেখে দিতে হবে, তারপর এটা খেয়াল করে রাখবে আর কি। আচ্ছা, যদিও এটা বললাম যে এখানে একটা কনফিউশন তৈরি হওয়ার জায়গা আছে, এই কারণে এটা আরেকবার একটু বলছি। তোমাদের কি এরপরে ক্লাস আছে? এরপরে কি কোনো ক্লাস আছে? সম্ভবত নাই। না স্যার। আচ্ছা, আমি আজকের ক্লাসটা একটু এক্সটেন্ড করব আর কি। আজকে ট্রান্সফরমারটা পড়াবো। ট্রান্সফরমারটা যতক্ষণ শেষ না হয় আমাদের ক্লাস চলবে আজকে।
এবং এই ক্লাসটা গুরুত্বপূর্ণ আর কি। যাই হোক, আমরা তাহলে যেটা বলছিলাম, কোথায় গেল, হ্যাঁ ইন্ডাক্টর, এই যে। তো ইন্ডাক্টরের জন্য দেখো আমরা এখানে কারেন্ট এবং ভোল্টেজ একটা রিলেশন বের করেছি। আমাদের কারেন্টের যে রিলেশনটা ছিল সেখানে ছিল -π/2, তাই না? আমাদের এখানে ইকুয়েশনে আমরা কমন ফর্মুলা জানি যে এক্স ইকুয়ালস টু এ সাইন ওমেগা টি -φ, -5। তাই না? আমরা এরকম একটা ইকুয়েশন আমরা কমন ফর্মুলা জানি। তাহলে এখানে আসলে ফাই এর ভ্যালু কত? ফাই এর ভ্যালু এখানে প্লাস হিসাবে আছে। ফাই এর ভ্যালু এখানে প্লাস আছে, কিন্তু আমাদের ইকুয়েশনে যে মাইনাসটা আছে, আমরা যে এখানে গ্রাফে প্লট করেছি সেই গ্রাফে আমরা সব সময় যেটা ধরি, আমাদের কাউন্টার ক্লকওয়াইজ যদি আমরা ঘুরি তাহলে অ্যাঙ্গেলটা হয় পজিটিভ, আর ক্লকওয়াইজ ঘুরলে হয় নেগেটিভ। তাহলে এখানে খেয়াল করে দেখো, ই এর ইকুয়েশন হচ্ছে, ই এরটা প্লট করেছি আমরা এভাবে, যেখানে আমাদের এই অ্যাঙ্গেলটা মানে এক্স এর সাথে ফেজ অ্যাঙ্গেল, ই এর ফেজ অ্যাঙ্গেল হচ্ছে আমাদের 90 ওমেগা টি। ওমেগা টি কেন হলো? কারণ হলো ই এর যে ইকুয়েশনটা সেটা খেয়াল করে দেখো, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, তাই না? এটা থেকে আমরা যেটা পাই, ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি। তাহলে ই নট সাইন ওমেগা টি যদি হয়, তাহলে আমাদের এই টি মানে এক্স থেকে আমাদের ওমেগা টি অ্যাক্সিস পর্যন্ত যেহেতু এটা পজিটিভ, তাহলে আমাদের এদিকে ঘুরতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা হচ্ছে আমাদের মূলত ই এর গ্রাফ হচ্ছে, কার্ভ হচ্ছে এটা। এখন ই এর কার্ভ যেটা হলো সেটা থেকে আমাদের 90 ডিগ্রি কাউন্টার ক্লকওয়াইজ যেতে হবে, তাই না? এখানে যেহেতু আমাদের মাইনাস আছে, এই মাইনাস, এখন এই যে মাইনাসটা আমরা কনসিডার করছি, এটা শুধুমাত্র এই গ্রাফ আঁকানোর জন্য, কিন্তু এখানে কিন্তু ফাই এর ভ্যালু কিন্তু পজিটিভ। এইটুকু একটু ভালো করে খেয়াল করো, আমাদের এখানে ফাই এর ভ্যালু পজিটিভ। তবে আমরা যদি এই কারেন্টটাকে ড্র করতে চাই আমাদের এরকম একটা ফেজর ডায়াগ্রামে, তাহলে সেক্ষেত্রে আমাদের এই মাইনাসটা কনসিডার এখানে করতে হবে। এবং এটা যেহেতু মাইনাস আছে, মাইনাস মানে হলো ক্লকওয়াইজ ডিরেকশন, তাহলে এখন ওই এর থেকে ক্লকওয়াইজ ডিরেকশনে 90 ডিগ্রি আমাদের ঘুরতে হয়েছে, এই কারণে আমাদের গ্রাফটা এদিকে এসেছে। একই রকম ভাবে ক্যাপাসিটরের জন্য যদি বলো, তাহলে ক্যাপাসিটরের জন্য আমরা ই ইকুয়ালস টু ই নট সাইন ওমেগা টি, আমরা ই এর ভ্যালু একই রকম ভাবে ড্র করব। আর কারেন্টের যে রিলেশনটা আছে সেখানে আমাদের +π/2, তার মানে এখানে আমাদের আসলে ফাই এর ভ্যালু হচ্ছে মাইনাস, ফাইয়ের ভ্যালুটা এখানে আসলে মাইনাস আছে, তাই না? ওই মাইনাস এবং আমাদের এখানকার যে ডিফল্ট মাইনাস ছিল সেই মাইনাস মিলে এটা প্লাস হয়ে গেছে। তাহলে এখানে আমাদের সবপ্রথমে ই কে ড্র করে এদিকে একই রকম নিয়মে ওমেগা টি পরিমাণ অ্যাঙ্গেল নিয়ে এক্স এর সাথে, এবং যেখানে এখানে আমাদের ইকুয়েশনে যেহেতু +π/2 আছে, তাহলে ওই ই এর থেকে আরো +π/2 কাউন্টার ক্লকওয়াইজ ডিরেকশনে এই +π/2 পরিমাণ আসতে হলো। এবং এটা হচ্ছে আমাদের মূলত আই এর কার্ভ হচ্ছে এটা ফেজর ডায়াগ্রামে। বুঝতে পারছো? তাহলে এই কার্ভটা যখন আমরা ড্র করেছি, এটা আমাদের ইকুয়েশন অনুযায়ী ড্র করা, এই কার্ভগুলা ইকুয়েশন অনুযায়ী ড্র করা, আমরা যে ইকুয়েশন পেয়েছি সেই অনুযায়ী ড্র করেছি। তবে ফাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু কত? ফাইয়ের অ্যাকচুয়াল ভ্যালু এটা যেটা যখন ক্যাপাসিটর হলে পরে এখানে -π/2, আর যদি ইন্ডাক্টর হয় তাহলে এখানে ভ্যালুটা হচ্ছে আসলে +π/2। এটা আমাদের এখানে দেখার বিষয়। এখন তাহলে এদিকে মিল রেখে আমরা যদি বলি, তাহলে এটা যদি পিওরলি ইন্ডাকটিভ হয় তাহলে এখানে কারেন্ট ল্যাগ করবে ভোল্টেজের থেকে, এবং সেই অ্যাঙ্গেলটা হচ্ছে +π/2 মানে 90 ডিগ্রি। এবং সে 90 ডিগ্রি ভ্যালু যদি বসো তাহলে এখানে এটা 0 হয়, এবং এর মানে হলো এটা আসলে কোনো ধরনের পাওয়ার কনজিউম করবে না। একই রকম ভাবে যদি ক্যাপাসিটর হয়, পিওর ক্যাপাসিটর যদি হয়, তাহলেও এখানে আমাদের রেজিস্ট্যান্সের ভ্যালু বা বাকিগুলোর ভ্যালু 0 হবে, এবং এখানে ফেজ অ্যাঙ্গেলটা হবে -90 ডিগ্রি। এবং কেমন 90 ডিগ্রি? কারেন্ট এখানে লিড করবে, ভোল্টেজ ল্যাগ করবে। তো ভোল্টেজ যত কোণে ল্যাগ করবে সেটা হচ্ছে -π/2 বা -90 ডিগ্রি। তো এখানে cos 90 ডিগ্রি যদি বসাও, -90 ডিগ্রি বসাও, তাহলে এটার ভ্যালু 0 হচ্ছে আর কি। আচ্ছা, তাহলে এরপরে আমরা যদি এখন রেজিস্টর এবং ইন্ডাক্টর যদি দুটোই থাকে কোনো একটা সার্কিটে, তাহলে সি এর পার্টটা 0 হয়, এবং আমরা আহ, আমাদের যে পাওয়ার ফ্যাক্টর আছে সেটাকে আমরা এভাবে বসাতে পারি আর কি। এখানে সি এর ভ্যালুটা শুধু 0 যদি হয় তাহলে এইটুকু পার্ট 0 হবে, এবং আহ, বাকিটুকু অংশ থাকছে, ওমেগা এল হোল স্কয়ার এটা থাকছে। তাহলে এটা এরকম হবে। আর যদি শুধু মানে আমার ইন্ডাক্টরটা যদি 0 হয়, তার মানে ক্যাপাসিটর এবং রেজিস্টর যদি থাকে তাহলে আমাদের পাওয়ার ফ্যাক্টরটা এরকম। তো আশা করি আর কোনো প্রবলেম এখানে হওয়ার কথা না। আমরা এখন যেটা বলছি যে পাওয়ার ফ্যাক্টরটা যদি 0 হয়, পাওয়ার ফ্যাক্টর 0 হলে পরে আমাদের কোনো ধরনের
সরি, হ্যাঁ, পাওয়ার ফ্যাক্টর 0 হলে পরে আমাদের কোনো ধরনের ট্রু পাওয়ার এখানে কনজিউম করেনি। তাহলে এখানে যেটা হবে, তারপরে কিন্তু ট্রু পাওয়ার যদি কনজিউম নাও করে, এটা কিন্তু আমাদের সার্কিটে কারেন্ট ফ্লোয়ে বাধা দিতে পারে, বাধা দিতে পারে, তাই না? আমাদের যেটা ইন্ডাক্টর হয়, ইন্ডাক্টরের জন্য আমরা জানি যে ফ্রিকোয়েন্সি থাকলে এটা যেহেতু ইম্পিডেন্স আছে, তাহলে এটাতে বাধা মানে দেওয়া কমও হতে পারে, বেশি হতে পারে, এটা ডিপেন্ড করে ফ্রিকোয়েন্সির উপর। একই কথা প্রযোজ্য ক্যাপাসিটরের জন্য। তো এই বাধা দিচ্ছে এবং সাথে করে এটা যে মানে এখানে যে তুমি কি এই বাধার বিরুদ্ধে যে পরিমাণ কাজ তোমাকে করতে হচ্ছে, সেই পরিমাণ কাজ এই মানে কাজের সমপরিমাণ শক্তি এই ডিভাইসটার মধ্যে এটা স্টোর হতে পারে। যদি ক্যাপাসিটর হয় তাহলে এটা ইলেকট্রিক ফিল্ড রূপে এই এনার্জিটি স্টোর হবে, আর যদি ইন্ডাক্টর হয় তাহলে ম্যাগনেটিক ফিল্ড রূপে এই এনার্জিটা স্টোর হবে। তার মানে ওই এনার্জিটা স্টোর করছো, এটা কিভাবে করছো, এই যে যে বাধাটা পাচ্ছো কারেন্ট ফ্লো করতে, এই বাধার বিপরীতে আমাদেরকে কাজ করতে হচ্ছে, সেই কাজটুকুই মূলত আমাদের এখানে এনার্জি হিসেবে এটা স্টোর হচ্ছে, এবং এবং এই যে এনার্জিটা স্টোর হলো, এটা আমরা পরবর্তীতে আরো ব্যাক পেতে পারি। তো এখানে যে কারেন্টটা ফ্লো হচ্ছে, মানে আমাদের যদি এরকম পিওরলি যদি ইন্ডাকটিভ অথবা রিঅ্যাক্টিভ এলিমেন্ট, ক্যাপাসিটিভ এলিমেন্ট যদি থাকে, মানে রেজিস্ট্যান্স যদি না থাকে আর কি, পিওরলি ইন্ডাকটিভ অথবা পিওরলি ক্যাপাসিটিভ যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে কারেন্টটা ফ্লো হয় সেটা হচ্ছে আমাদের ওয়াটলেস কারেন্ট বলি এটাকে। এবং যে পাওয়ারটা আমরা এখানে পাবো সেটা হচ্ছে ওয়াটলেস পাওয়ার, মানে এটা আমাদের অ্যাকচুয়াল ওয়াটে কোনো ধরনের আহ, নতুন কিছু এখানে যোগ করে না আর কি, নতুন কোনো ভ্যালু এখানে যোগ করে না। তাহলে এই কারণে এটাকে ওয়াটলেস কারেন্ট এবং ওয়াটলেস পাওয়ার আমরা এটাকে বলতে পারি। এবং এই যে ওয়াটলেস কারেন্ট হচ্ছে বা ওয়াটলেস পাওয়ারটা হচ্ছে, এই কনসেপ্টের উপর ভিত্তি করে আমাদের চোক কয়েল তৈরি করা। চোক কয়েল হলো এক ধরনের ট্রান্সফর্মার বলতে পারো আর কি। আমাদের এখানে এগুলো হচ্ছে আমাদের মূলত চোক কয়েল। এই ধরনের ডিভাইস দেখেছো কি তোমরা? কোথাও কি এরকম ধরনের পার্টস দেখেছো কখনো? জি এটা স্যার। বা এটা কোথায় দেখেছো? স্যার আমার ঠিক খেয়াল নাই, আমি মানে একটা সার্কিটে দেখলাম, মনে হয় রেডিওর সার্কিটে দেখছিলাম। আচ্ছা, রেডিওর সার্কিটে এটা দেখতে পারো, ছোট সাইজের দেখতে পারো। তবে এটা বেশিরভাগ দেখবে হলো যে কম্পিউটারের যে পাওয়ার সাপ্লাই গুলো আছে না, যদি কেউ যদি খুলে থাকো, কম্পিউটারের পাওয়ার সাপ্লাই হতে পারে, কম্পিউটারে বা ল্যাপটপে অ্যাডাপ্টার হতে পারে, তারপরে টিভির সার্কিট হতে পারে। তো এইসব জায়গাতে আমরা মূলত এটাকে ব্যবহার করি। এই যে এই ধরনের এক ধরনের কয়েল আর কি, যেটাকে আমরা বলি চোক কয়েল। চোক কয়েল। এখন এই চোক কয়েল কেন? চোক কয়েলটা কি করে, এটা মূলত আমাদের কারেন্ট ফ্লোয়ে বাধা দেয়, ডিসি কারেন্ট ফ্লোয়ে বাধা দেয় মূলত, ডিসি কারেন্ট ফ্লোয়ে, সরি ভুল বললাম, হ্যাঁ, এটা এটা আমাদের মূলত এসি কারেন্টের যে ফ্লো এটাকে বাধা দিবে, এবং ডিসি কারেন্টটা কি করবে, এটা ভালোভাবে পাস করতে দিবে আর কি। মানে যেহেতু এটার ডিসি কারেন্টের জন্য কোনো ফ্রিকোয়েন্সি নাই, তাহলে এটা যে তারগুলো আছে, এই তারগুলো একটু খেয়াল করে দেখো, বেশ মোটা সাইজের তার এখানে দিয়ে এটাকে পাকানো আছে কয়েলটা। তাহলে যেহেতু তারটা বেশ মোটা, তাহলে এখানে তার যে রেজিস্ট্যান্স হবে সেটা খুব একটা বেশি না, খুবই নেগলিজিবল রেজিস্ট্যান্স হবে। তার মানে হলো যদি আমরা এখানে ডিসি কারেন্ট অ্যাপ্লাই করি, তাহলে ডিসি কারেন্ট কোনো বাধা ছাড়াই এটাকে পাস করে চলে যেতে পারবে। আর এসি কারেন্ট যদি হয়, এসি কারেন্ট বাধাপ্রাপ্ত হবে, এবং সেখান থেকে এনার্জি স্টোর করা বা সেই এনার্জি আবার নতুন ভাবে পাওয়া, এই ব্যাপারগুলো এখানে থাকবে। তবে ডিসি কারেন্টের জন্য এটা মূলত একটা মানে বেশ ভালো একটা কন্ডাক্টিং পাথ। এসি কারেন্টের জন্য এটা বাধা। তো এসি কারেন্টের জন্য যেহেতু বাধা, এই চোক কয়েল নামটা আসছে সেখান থেকে। এটা মূলত একটা ব্লকিং এসি, এই যে চোক কয়েল, এটা মূলত এক ধরনের এসি ব্লক করার কাজে এটা মূলত বলা যায় আর কি। তো এই কারণে মূলত এই নামটা হচ্ছে চোক, এবং চোকের আর একটা নাম হচ্ছে মূলত এখানে ওই যে ব্লক করা, যেটা আমরা বোঝাই। তো চোখ কলে তো ইন্ডাক্টর থাকে, তো হ্যাঁ, এটার এটাই একটা ইন্ডাক্টর, এটাই তো ইন্ডাক্টর। চোক কয়েলটা এটা একটা ইন্ডাক্টর। এখন এই ইন্ডাক্টরটা হতে পারে তোমার এরকম কার্বন কোরের উপরে হতে পারে, অথবা হতে পারে এটা এয়ার কোরের উপরে, বুঝছো? কোর মানে হলো, আমরা যে জিনিসটার উপরে তারগুলোকে পেঁচিয়েছি এটাকে বলা হয় কোর। তো এখানে যে মাঝে যেরকম দেখছো যে এখানে অনেকটা সবুজ কালারের একটা আভা দেখা যাচ্ছে, এটা মূলত রং করা হয়েছে কার্বনের একটা কোরের উপরে রং করে, এরকম তার উপরে তার এই তারটাকে এরকম ভাবে পেঁচানো হয়েছে আর কি। এবং এই শেপটাকে বলা হয় টরয়েডাল শেপ। তোমরা কি টরয়েডাল শেপের
জন্য সেলফ ইন্ডাকটেন্স পড়েছিলে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন চ্যাপ্টারে, ম্যাডাম পড়িয়েছিলেন হয়তো, আমি জি পড়াইনি স্যার এটা। ম্যাডাম। তোমাদের যেহেতু এটা আগে ম্যাম ওই পড়াইছে। চ্যাপ্টারটা হয়েছিল, আমি এটা পড়াইনি, এটা স্কিপ করেছি। তবে এটা গুরুত্বপূর্ণ তোমাদের, যে একটা টরয়েডাল কয়েলের জন্য সেলফ ইন্ডাকটেন্স, মিউচুয়াল ইন্ডাকটেন্স, এইসব বিষয়গুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এটা ম্যাডাম পড়িয়েছেন হয়তো, পড়ানোর কথা। তো এগুলো একটু পড়বে তোমরা। তো এটা হচ্ছে আমাদের মূলত টরয়েডাল শেপ, অনেকটা যে পোলো চকলেট আছে না, যে গ্যাস্ট্রিকের জন্য অনেকে খায় আর কি, জি স্যার। তো ওই ধরনের শেপ এটা, টরয়েড বা টরয়েডাল শেপ বলা হয় এটাকে। আর আরেকটা জিনিস হতে পারে আমাদের ওয়াটলেস কারেন্ট, সেটা হলো যার ক্যাপাসিটরে হতে পারে। যে এই ক্যাপাসিটর তোমরা সবাই বিভিন্ন ধরনের ইলেকট্রিক মোটর যেখানে যেখানে আছে সেসব জায়গাতে, সব জায়গাতে এটা দেখবে। আমাদের সব থেকে কমন এক্সাম্পল হচ্ছে আমাদের ঘরের সিলিং ফ্যান বা টেবিল ফ্যান। তো এই যে ফ্যানগুলো আমরা যেটা বলছি সেটা হচ্ছে মূলত সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর। সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর, এখন এই সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটরে এটাতে কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না। প্রথম কথা হলো যে সিঙ্গেল ফেজ ইন্ডাকশন মোটর আমরা যেটা বলেছি, সেই ইন্ডাকশন মোটরে কোনো পার্মানেন্ট ম্যাগনেট থাকে না। তবে এটাকে যদি ঘুরতে হয় তাহলে তোমাকে অবশ্যই একটা ম্যাগনেট, মানে দুইটা ম্যাগনেট লাগবে। দুইটা ম্যাগনেটের একই সাথে আলাদা আলাদা পোল হতে হবে। তো এই আলাদা আলাদা পোল যদি হয় তাহলে দুই পোলের মধ্যে অ্যাট্রাকশন এবং রিপালশন যেটাই হোক, তার মাধ্যমে এটা মূলত অ্যাট্রাকশন। আলাদা আলাদা পোল, আমরা জানি যে অপোজিট টাইপের পোল হলে অ্যাট্রাকশন হয়, সেই অ্যাট্রাকশনের কারণে এটা আস্তে আস্তে ঘুরতে থাকে। এটা আমরা যদি সংক্ষেপে যদি বলি তাহলে টোটাল বিষয়টা এরকম। তো এই একটা ফেজ থেকে এই আলাদা আলাদা পোল তৈরি করা যে ব্যাপার, এটা এমনিতে সম্ভব নয়। তো আমাদের এই কারণে দরকার হয় দুইটা ফেজ, কিন্তু আমরা এখানে সাপোর্ট দিচ্ছি একটা ফেজ। এখন ওই একটা ফেজকে দুইটা ফেজ বানানোর কাজটা করে হলো এই ক্যাপাসিটর। কারণ আমরা জানি যেটা মূলত ফেজ ডিফারেন্স তৈরি করে, এবং সেই ফেজ ডিফারেন্স তৈরি করে যদি আমরা আরেকটা সার্কিটে কারেন্ট ফ্লো দিতে পারি, তাহলে সেই দুই সার্কিটের যে ম্যাগনেট তৈরি করবে তাদের ফেজটা অপোজিট হবে, বা তোমার একটা ডিফারেন্স থাকবে আর কি সেই পোলের মধ্যে। তো এই এই প্রিন্সিপালে মূলত আমাদের ইন্ডাকশন মোটরগুলো কাজ করে। একদম সংক্ষেপে যদি বলি তাহলে আমাদের এটা, যদি তোমাদের চ্যাপ্টারে নাই, তোমরা কেউ আগ্রহী হলে এটা পরে আলো ডিসকাশন করা যেতে পারে। আর চোখ কয়েল যেটা আমরা বলছিলাম, সেই চোখ কয়েলের আমাদের ব্যবহার হলো যে টিউব লাইটে। কে কিছু বলছো? হাবিব? স্যার, চোখ কয়েলটা কি কোনো এলআর সার্কিট? চোখ কয়েলটা, এলআর সার্কিট, সিরিজ এলআর সার্কিট। ও আচ্ছা, এল আর সার্কিট কিনা। তো চোখ কয়েলটা শুধু এল, চোখ কয়েলে কোনো আর নাই। আমাদের বাই ডিফল্ট আমরা যদি ধরি, আমরা বলবো চোখ কয়েলটা শুধু এল, ইন্ডাক্টর, এর মধ্যে কোনো রেজিস্টর আমরা কনসিডার করব না আমাদের আইডিয়াল কন্ডিশনে। তবে প্র্যাকটিক্যাল সিচুয়েশন যদি বলো, তাহলে এই স্যার আচ্ছা ইন্ডাক্টরের তারের মধ্যে কিছু রেজিস্টর থাকেই, এবং সে কারণে এখানে আর ওখানে একটা ইন্ট্রোডিউস হয় আর কি, এবং সেই সেন্সে এটা এল আর হয়ে যায় প্র্যাকটিক্যাল কন্ডিশনে। তবে আমাদের যদি বলা হয় একটা চোখ কয়েল, এবং চোখ কয়েল বললে পরে আমরা এটা আইডিয়াল কন্ডিশন ধরবো এবং আর কে সেখানে নেগলেক্ট করব। হ্যাঁ, আর কিছু স্যার বলছিলে? যদি আর কে নেগলেক্টই করি তাহলে জেড যদি ইম্পিডেন্স নির্ণয় করি তাহলে সেখানে কি স্যার ওমেগা এল না আর এর মান কি জিরো জিরো, হবে? তখন জিরো ধরবো আমরা, এবং এখানে আসলে নেগলিজিবল আর কি, আর যেটা হবে আর এর ভ্যালুটা এখানে নেগলিজিবল। এবং যদি বড় মানের আর হয় তাহলে আমরা এটাকে নেগলেক্ট সেই ক্ষেত্রে করতে পারবো না। ধরো এই তারটা খুবই চিকন তার দিয়ে এই যোগ কয়েলটা বানানো হলো, তাহলে সেক্ষেত্রে আমাদের আর এর ভ্যালুটা অনেক বেশি হবে, এবং যেটা নেগলিজিবল হবে না, তখন আমরা আর কে ধরে এলআর এর জন্য যে আমাদের ইম্পিডেন্স যেটা ফর্মুলা আমরা জানি, সেই ফর্মুলা তখন আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। জি স্যার। আচ্ছা, তো যাই হোক, আমাদের টিউবলাইট আমরা দেখেছি আগে, যে টিউবলাইট গুলো দেখতে না, যে একবার সুইচ অন করলে পরে দুই তিনবার ফিটিক ফিটিক করে জ্বলবে, তারপরে যে এটা ফাইনালি জ্বলা শুরু করে। জি তো স্যার। এই ওল্ড মডেলের যে টিউবলাইট গুলো, সেটা মূলত এখানে চোখ কয়েল ব্যবহার করা হয়, যেটাকে আমরা ব্যালাস্ট নামে চিনি। এই যে আহ, কিভাবে দেখায়, স্যার তোমরা ওটা কি, নষ্ট হয়ে গেলে কিন্তু লাইট জ্বলে না। হ্যাঁ, নষ্ট হলে তো জ্বলবে না, এটা স্বাভাবিক। যে কোনো একটা পার্টস যদি নষ্ট হয়ে যায় সেটা তো জ্বলবে না। টিউব লাইট, দাঁড়াও।
আসলে ব্যালান্স সহ ছবিটা আমাদের এখানে অ্যাড করা দরকার ছিল, ছবিটা অ্যাড করিনি। তো তোমরা কি ওটা মানে চিনো কি, সবাই কি ব্যালান্স চিনো? জি ব্যালাস্ট স্যার, ছোট। স্যার ওই ক্যাপাসিটরটা যেরকম অনেকটা ওই রকমই লাগে, একদম ছোট। জি স্যার, চোখের মতো মানে চোখ হ্যাঁ, বলে অনেক। হ্যাঁ চোখ কয়েল বলে, চোখ কয়েল বলে, বা এটা ব্যালাস্ট নামে পরিচিত আর কি। দোকানে গেলে তোমাকে এটা ইয়া বলতে হবে, চোখ কয়েল বললে ওরা চিনবে না, ওদেরকে বলতে হবে ব্যালাস্ট দেন, টিউবলাইটের ব্যালাস্ট দেন। না ছবি তো এটা পাওয়া স্যার যাচ্ছে না আর কি। টিউবলাইট তো প্রথমে স্যার এটা ছাড়া জ্বলে না, কিন্তু একবার না না জ্বলার না না পরে না, তুমি যেটা বলছো সেটা তুমি ভুল বলছো আর কি। তাহলে তোমরা যেটা বলছো সেটা টিউব, ওটা ওটা ইয়া না, ওটা ব্যালাস্ট না, ওটাকে বলা হয় স্টার্টার। তোমরা যেটা বলছো সেটাকে বলা হয় স্টার্টার। বুঝছো? আচ্ছা যাক, ছবিটা পাওয়া গেছে আর কি, আমরা ওটা অ্যাড করি তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। যাক, এখন ছবিটা একটু খেয়াল করো। আমাদের এই যে ডান দিকে যে ছবিটা এখন যেটা সিলেক্টেড হয়ে আছে, এই ছবিটা হলো মূলত ব্যালাস্ট, যেটাকে আমরা চোখ বলি আর কি, বা চোখ কয়েল যেটা আমরা বলি। এবং সেই চোখ কয়েলে আমাদের জানি যে আমাদের সব প্রথমে থাকতে হবে কোর, এবং কোরের উপরে কিছু তার এরকম ভাবে জড়ানো থাকতে হবে। তো এখানে একই রকমের কনস্ট্রাকশন আছে আর কি। এই যে এটাকে যদি একটু বড় করে দেখি, খেয়াল করো, এই যে টানা টানা যেটা দেখছো, এটা হচ্ছে আমাদের মূলত কোর। অনেকগুলা সফট আয়রনের পাত এখানে একসাথে করে এই কোডটা তৈরি করা হয়েছে, এবং সেই কোডের উপরে মূলত ফাঁকা জায়গা আছে এর ভিতরে, এবং সেই ফাঁকা জায়গার ভিতর দিয়ে এরকম ভাবে অনেকবার পাকিয়ে একটা তারকে এই কয়েলটা মূলত তৈরি করা হয়েছে। এবং সেই কয়েলের মানে একটা শুরু এবং একটা শেষ, এর মাঝে আর অন্য কোনো ট্যাপিং নাই আর কি। এটাকে আমরা বলি ব্যালাস্ট বা চোক। আর যেটা তোমরা চোক বা ব্যালাস্ট মনে করছিলে, এই যে এটা ক্যাপাসিটরের মতো, এটা আসলে ব্যালাস্ট না, এটা চোকও না, এটাকে আমরা বলি স্টার্টার। বুঝছো? বাই মেটালিক স্টার্টার। এবং এর মধ্যে যেরকম লাইটের মধ্যে একটা অংশ দেখতে পাও, যেটাতে লাইট আসলেও প্রথমে জ্বলার সময় একটু দেখতে দেখা যায় আর কি লাইট, এটাতে বাইমেটালিক স্টার্টার বলা হয় এটাকে। তো তোমরা কি এটা কাজ সম্পর্কে জানতে আগ্রহী? ব্যালাস্ট কি মানে এই ফ্লুorescent লাইট কিভাবে কাজ করে? জি স্যার। আচ্ছা, তো আমাদের দেখো এটার কানেকশনটা হচ্ছে মূলত এখানে দেখানো আছে যেরকম ভাবে, এই টিউবলাইটের দুইটা ফিলামেন্ট থাকে। এখন পর্যন্ত যে টিউবলাইট গুলো আমরা ব্যবহার করি এলইডি ছাড়া, মানে আগেকার টিউবলাইট গুলোর কথা আমরা বলছি, এই এলইডি টিউবলাইট গুলো হচ্ছে আমাদের মূলত দুইটা ফিলামেন্ট থাকে, এটা একটা ফিলামেন্ট, এটা একটা ফিলামেন্ট, আর এর ভিতরে তোমার আয়োনাইজিং গ্যাস থাকে, আর্গন গ্যাস হতে পারে বা অন্য অন্য গ্যাস হতে পারে, যেটাকে সহজে আয়োনাইজ করা যায়। লো প্রেসারে গ্যাস থাকে আর কি কিছু। মার্কারির বাষ্প থাকতে হ্যাঁ, পারে না স্যার? মার্কারি বাষ্প থাকতে পারে, মার্কারি ভ্যাপর হতে হবে, এবং মার্কারি ভ্যাপরের জন্য লাইটটা অনেকটা তোমার সাদা কালার হয়। তোমরা জানো যে মার্কারি যে লাইটটা থাকে আর কি, মার্কারি লাইটের লাইট মানে আলো খুবই সাদা কালারের এবং তীব্র লাইট এখান থেকে পাওয়া যায়। তো যাই হোক, তো এই হচ্ছে আমাদের মূলত এর কনস্ট্রাকশনটা, যে এর ভিতরে গ্যাস থাকবে এবং গ্যাসের প্রেশার হবে আমাদের অ্যাটমসফেরিক প্রেশারের থেকে কম প্রেশার আর কি। আর এই ফিলামেন্টের যে দুইটা ফিলামেন্ট বললাম, সেই দুইটা ফিলামেন্টের একটা করে টার্মিনাল নিয়ে একটা স্টার্টারের সাথে সংযুক্ত। এইদিকে একটা এই ফিলামেন্টের একটা অংশ স্টার্টার, এবং এদিকে ফিলামেন্টের একটা অংশ আর এই স্টার্টারের আর একটা পিনের সাথে। আর এদিকে যে বাকি থাকলো এই ফিলামেন্ট থেকে একটা হচ্ছে সরাসরি 220 ভোল্ট লাইন, এবং এদিকে ফিলামেন্টের সাথে একটা ব্যালাস্টের সাথে কানেক্ট হয়ে মানে সিরিজে কানেকশন, তারপরে এটা 220 ভোল্টের লাইন। এই হচ্ছে আমাদের মূলত টোটাল কানেকশনটা। আর এই টিউবলাইটটা সাদা কালার দেখি কারণ হলো যে ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল থাকে, ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়ালের মানে পাউডার আকারে আর কি এর কাচের গায়ে এটা লাগানো থাকে। তো যখন তুমি এখানে 220 ভোল্ট অ্যাপ্লাই করো, সব প্রথমে আমাদের এদিকে যে ইয়াটা হয় 220 ভোল্ট যেটা আমরা অ্যাপ্লাই করছি, এটা মূলত ফিলামেন্টের মধ্যে দিয়ে যে
এখানে সব প্রথমে স্টার্টার পর্যন্ত আসলো। এখন স্টার্টারে যে কাজটা করবে সেটা হলো এখানে বাইমেটালিক একটা সুইচ থাকে এবং এটা এভাবে কাজ করে, এই যে এরকম এই জিনিসটা আর কি। এর এর মধ্যে যদি তুমি অল্প পরিমাণ ভোল্টেজ যদি অ্যাপ্লাই করো, তাহলে এর মধ্যে একটা আয়নাইজেশন হয় এবং আয়নাইজেশনের ফলে দুইটা যে ইয়ারটা ছিল, প্লেট ছিল, বাইমেটালের প্লেট, এই একটার সাথে আর একটা সংযুক্ত হয়ে যায়, শর্ট সার্কিট হয়ে যায়। তখন এখানে কারেন্ট ফ্লোটা হতে পারে এবং তারপরে কারেন্ট ফ্লোটা এদিকে যে সম্পূর্ণ পথ ঘুরে এভাবে এখানে ফিরে আসলো আর কি। এখন যখন এর স্টার্টারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লোটা চলছে, বায়োমেটালিক প্লেটটা যখন একটার সাথে একটা শর্ট হয়ে গেল, তখন এটা আবার হিট হয়। বায়োমেটালিক প্লেটটা একটু হিট হয় এবং এটা হিট হলে পরে আবারও এটা মূলত, সরি আমি ভুল বললাম, আমি প্রথমে যে কারেন্ট ফ্লো করছিল মানে আয়নাইজেশন হলো, ওই সময় এটা হিট হয়েছে, হিট হয়ে হওয়ার কারণে এটা একটার সাথে আরেকটা সংযুক্ত হয়েছে এবং কারেন্ট ফ্লো যখন চলছে তখন কিন্তু আর এটা হিট হওয়ার কোনো আর ইয়া পাচ্ছে না আর কি। এটা হিট হয়েছিল কিসের জন্য? এটা আয়নাইজেশনের জন্য। আয়নাইজেশনের জন্য এটা হিট হয়েছিল এবং কারেন্ট ফ্লো যখন চলা শুরু করেছে, এখানে আর আয়নাইজেশন হওয়ার কোনো আর স্কোপ নাই। তখন এটা আস্তে আস্তে কুল হয় আবার। এখন যখন কুল হবে, কুল হলে পরে এটা আবার আগের অবস্থায় ফিরে যাবে। বুঝছো বায়োমেটালিক কেন? এটা কারণ হলো যে দুইটা মেটাল, তো এটা দুইটার জন্য থার্মাল এক্সপ্যানশন কোফিসিয়েন্ট আলাদা আলাদা। যদি এভাবে রেখে দাও, তো একটার জন্য আরেকটা মানে দুইটা সমান পরিমাণ এক্সপ্যানশন হবে না একই হিটে, তাহলে ওই কারণে এটা বেঁকে যায় এবং এই কারণে এটাকে বায়োমেটালিক প্লেট ইউজ করা হয় আর কি, যাতে এটা বেঁকে যায় এখানে লেগে যেতে পারে আর কি, একটা শর্ট সার্কিট তৈরি করতে পারে। যাক, এটা কনস্ট্রাকশন আরো ডিপ, আমরা এদিকে আর বেশি ডিটেলস যাব না। এইটুকু মনে রাখো যে যেখানে আয়নাইজেশন হলে পরে এটা শর্ট সার্কিট হয় এবং এখানে কারেন্ট ফ্লোটা তখন ভালোভাবে চলতে পারে আর কি। তারপরে এটা স্যার কুল হলে পরে আবার এটা ডিসকানেক্টেড হয়ে যায়, আবার এটা আগের অবস্থায় ফিরে যায়। হ্যাঁ বলো। স্যার এখানে স্টার্টার যদি না দিতাম, মানে হুম সরাসরি হুম। যদি লাইন দিতাম, তাহলে স্যার চলতো না লাইট? না, তাহলে তুমি লাইট এটা জ্বলবে না, এবং জ্বলবে একটা কন্ডিশনে, তুমি যদি এটাকে স্টার্টারের কাজটা বাইরে থেকে করে দাও। তাহলে স্টার্টার কি কাজ করে এটা এখন এখন তো বুঝতে পারলে, আগে আমি কমপ্লিট করি তারপরে দেখো এটা ক্লিয়ার হয়ে যাবে। স্টার্টারের কাজটা কি? সব প্রথমে এটা ডিসকানেক্টেড ছিল, যখন তুমি সুইচ অন করলে এটা আয়োনাইজেশন হলো, এটা কানেক্ট হয়ে গেল, তাহলে কারেন্ট ফ্লোটা এখন এর মধ্যে দিয়ে চলছে। এখন কত ভোল্ট অ্যাপ্লাই করেছে? এখন কিন্তু 220 ভোল্টই এখানে কিন্তু অ্যাপ্লাই করেছে আর কি। তাহলে সেটা কি হচ্ছে, তার মধ্যে দিয়ে যে এখানে সব প্রথম ব্যালাস্টের উপর অ্যাপ্লাই হলো। এখন ব্যালাস্টে যদি 220 ভোল্ট এখানে অ্যাপ্লাই করো, তাহলে এখানে প্রথমে কোনো ধরনের ভোল্টেজ এখানে ছিল না, তাহলে এখানে তার ফ্লাক্সও জিরো, এবং ফ্লাক্স জিরো হওয়ার কারণে কোনো ধরনের আহ, তোমার কি বলে এটাকে, ইনডিউসড ইএমএফ এটাতে ছিল না আর কি, জিরো। এখন তুমি যদি 220 ভোল্ট এখানে অ্যাপ্লাই করো, তারপরে এখানে জিরো থেকে যদি 220 ভোল্ট, তার মানে এখানে আমাদের কারেন্টের ভ্যালুটা চেঞ্জ হচ্ছে, এবং কারেন্টের ভ্যালু চেঞ্জ হওয়ার কারণে এখানে একটা ফ্লাক্সের চেঞ্জ হবে, এবং সেই ফ্লাক্স চেঞ্জ হওয়ার কারণে ওই একই সার্কিটে তোমার ইন্ডাকশন হবে আর কি, যেটাকে আমরা সেলফ ইন্ডাকশন নামে জানি। এবং সেই সেলফ ইন্ডাকশনের যে ডিরেকশন, এটা কেমন হয় আমাদের সবসময় জানে যে কারেন্ট যেদিকে ফ্লো করে, এই সেলফ ইন্ডাকশনের ডিরেকশন হয় তার অপোজিট ডিরেকশনে। তো অপোজিট ডিরেকশনে যদি হতে হয়, আমাদের সব প্রথমে যদি আমরা ধরি যে আমাদের এই ভোল্টেজ অ্যাপ্লাই করার কারণে এই টার্মিনালটা পজিটিভ, তো এই টার্মিনাল যদি পজিটিভ হয়, তাহলে কারেন্ট যেটা সেলফ ইন্ডাকশনের জন্য এটা যদি অপোজিট দিকে ফ্লো হতে হয়, তাহলে এই ইন্ডাক্টরটা যখন একটা তখন সেলফ ইন্ডাকশনে যেটা হবে, সে ইনডিউসড ইএমএফ এর তখন এটা হবে অপোজিট পোলারিটি। মানে এটা যদি আমাদের অ্যাপ্লাইড ভোল্টেজের জন্য এটা যদি পজিটিভ পয়েন্ট যদি হয়, তাহলে এটা ওই ইনডিউসড ইএমএফ এর জন্য এটা হবে নেগেটিভ। তাহলে পজিটিভের সাথে নেগেটিভ অথবা নেগেটিভের সাথে পজিটিভ এভাবে যদি এটা যুক্ত করো, তাহলে এখানে ইএমএফটা কি যোগ হয় না বিয়োগ হয়? তোমাদের কি জানা আছে এটা? দুইটা ব্যাটারি যদি একটা পজিটিভের সাথে আর একটা নেগেটিভ যদি যুক্ত করা হয়, তাহলে এখানে টোটাল ইএমএফটা কি যোগ হয় না বিয়োগ হয়? স্যার যোগ হয়। যোগ হয়, তাই না? তাহলে এখানে কি হবে, এখানে আমাদের মূলত যোগ হচ্ছে। তাহলে এখানে যদি আমরা 220 ভোল্ট অ্যাপ্লাই করি এবং এর মাঝে যদি 220 ভোল্টের জায়গাতে যদি এটা মনে করো যে 200 ভোল্টই যদি এখানে সেলফ ইন্ডাকশনের কারণে ইনডিউসড ইএমএফ হয়, তাহলে এটা 220 ভোল্ট যোগ এটার 200 ভোল্ট, মোট হয়ে গেল 420 ভোল্ট। তো এই 420 ভোল্ট তখন আমাদের এই ফিলামেন্টের মানে এখানে আমাদের অ্যাপ্লাই হচ্ছে আর কি। কোন কোন পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে? সব প্রথম হলো এটা হচ্ছে এই মানে এই একটা ইলেকট্রোডে, আর এটা তো আমাদের এখানে 0 ভোল্ট আমরা এখন ধরতে পারি, তাহলে এই ইলেকট্রোড এবং এই ইলেকট্রোডের মাঝে আমাদের মূলত এই 420 ভোল্ট বা সামথিং এরকম একটা হাই ভোল্ট অ্যাপ্লাই হচ্ছে, এবং ওই হাই ভোল্ট অ্যাপ্লাই হওয়ার কারণে তখন এই ফ্লোরো টিউবলাইটের মধ্যে যে গ্যাসটা ছিল, এই গ্যাসটা আয়োনাইজ হওয়ার সুযোগ পায়, এবং এটা যখন আয়োনাইজ হয়ে যাচ্ছে তখন এর মধ্যে কারেন্ট ফ্লো হওয়া শুরু করে। এবং তুমি তারপরে আমাদের স্টার্টারে আর কোনো কাজ থাকে না, স্টার্টারটা শুধু এই এই পরিমাণ কাজ ছিল যেটাকে স্টার্ট করে দেওয়া,
মূলত মানে এখানে যে প্রথমে যে হাই ভোল্টেজটা দরকার, এই হাই ভোল্টেজটা প্রথমে এটা অ্যাপ্লাই করা। এবং কারেন্ট যদি মানে একবার যদি এখানে ফ্লো করা শুরু করে, আয়নায় যদি একবার হয়ে যায়, তারপরে এটা পুরোটা 220 ভোল্টে রান করতে পারে। তখন এই 220 ভোল্টে রান করলে এখানে কারেন্ট ফ্লো হয়, এই গ্যাসগুলা গ্লো করে, এবং সেখান থেকে যদি আমাদের গ্লো করে যে ফোটনটা উৎপন্ন হয় সেটা যদি মূলত এই উপরে ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল উপরে পড়ে, সেই ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল থেকে এটা গ্লো, একটা তোমার সাদা কালারের একটা গ্লো এখান থেকে পাবো, এবং সেই আলোটাই আমরা মূলত দেখি। এই হচ্ছে মূলত এর কাজ। এবং স্টার্টারের যে কাজ এখানে যেটা বুঝলে, আমাদের সব প্রথমে এটা সেলফ ইন্ডাকশনের মাধ্যমে প্রথমে এটার ভোল্টেজটা অনেক হাই করে দেওয়া। হাই ভোল্টেজ বলতে মূলত সামথিং এরকম 300 ভোল্ট, 400 ভোল্ট বা তারও উপরে এরকম একটা ভোল্ট প্রথমে এখানে অ্যাপ্লাই করা, যাতে করে এটা আয়নাইজ হতে পারে। এই হচ্ছে মূলত এই চোক কয়েল বা ব্যালাস্টের কাজ। আর স্টার্টারের কাজ হচ্ছে এটা প্রথমে স্টার্ট করে দেওয়া। এখন তুমি যদি এটাকে না দাও, প্রথমে স্টার্টার যদি এখানে সার্কিটে যদি ইনপুট না করো, তাহলে তোমাকে এই কাজটা বাইরে থেকে করতে হবে। তুমি যদি এটাকে দুইটাকে ধরে নিয়ে যে শর্ট করে দাও হাত দিয়ে, মানে তারের মাথায় হাত দিয়ে না, জ্যাকেটে হাত দিয়ে যদি এটাকে শর্ট করে দাও, তারপরেও এই কাজটা হবে। এখানে একটা তুমি পালস দিতে পারছো আর কি হাই ভোল্টেজের, এবং তারপরে এটা যদি আয়নাইজ একবার হয়ে যায় তাহলে এটা জ্বলে গেল, তোমার তারপরে আর দরকার হবে না স্টার্টারকে। এবং এটা থাকলো কি থাকলো না সেটার উপরে আর এটা ডিপেন্ড করবে না। তবে এটা কেটে মানে কাট অফ করে দেওয়াই ভালো, কারণ কাট অফ না করলে পরে কারেন্ট তখন এদিক দিয়ে ফ্লো হওয়ার শুরু করবে, এবং এই ফিলামেন্টটা আর বেশি দিন তখন টিকবে না আর স্যার কি। হাই ভোল্ট স্যার ট্রান্সফরমার দিয়েও তো দিতে পারতাম স্যার, হ্যাঁ, গ্লাসটা দিয়ে। ট্রান্সফরমার দিয়ে যদি দিতে পারো, তাহলে তোমার এখানে কনস্ট্রাকশনটা আমাদের চেঞ্জ করতে হবে। এটা কিন্তু সব সময় হাই ভোল্টেজে চলবে না। তুমি প্রথমে যে আয়োনাইজটা করলে, সেই আয়োনাইজের জন্য আমাদের হাই ভোল্ট দরকার। তো আয়োনাইজ একবার হয়ে গেল, কারেন্ট ফ্লো করা শুরু করলে পারে আমাদের আর হাই ভোল্ট দরকার নেই, তখন 220 ভোল্টেই এটা রান করবে। এবং তারপর তুমি যদি এখানে ওই হাই ভোল্টই রেখে দিতে, তাহলে এটা টিউবের জন্য লং লাস্টিং হতো না আর কি। বুঝছো? তাহলে এখানে তুমি, হ্যাঁ, তুমি যদি এখানে বলো যে ট্রান্সফরমার দিয়ে প্রথমে এটা 440 ভোল্ট অ্যাপ্লাই করবো, তারপরে এই ট্রান্সফরমারটা সরিয়ে দিয়ে আবার 220 ভোল্ট ডাইরেক্টলি এখানে দিয়ে দিবো, সেই কাজটা করা যায়। সেই কাজটা করলেও আমাদের টিউবলাইট জ্বলবে, এটা জ্বলবে না তা না। তাহলে সেটার জন্য তোমাকে করতে হবে কি, একটা 440 ভোল্টের একটা স্টেপ আপ ট্রান্সফরমার লাগবে, এবং সেটাকে কাট অফ করে দিয়ে আবার 220 ভোল্টে নিয়ে আসার জন্য একটা সুইচ লাগবে, এবং সেটা মোমেন্টারিলি এটা হতে হবে, খুবই ফাস্ট হতে হবে, যাতে করে এই আয়নাইজেশনটা জিরো না হয়ে যায়। বুঝছো আমাদের লজিক্যাল কথা? আমাদের দরকার হলো প্রথমে হাই ভোল্ট, তারপরে ইমিডিয়েটলি এটা আয়নাইজ হয়ে গেলে এটা তারপরে আবার লো ভোল্টে চলে যাওয়া। এটা আমাদের দরকার। এখন আমি এটা বাইরে যেভাবে করতে পারি, আমাদের টিউবলাইট জ্বলবে। স্যার আরেকটা জিনিস বুঝি না স্যার, আয়োনাইজেশনের জন্য যে স্যার কারেন্ট ফ্লো করতেছে, তাহলে হুম। লাইটটা আসতেছে কিভাবে এটা বুঝি না। লাইটটা আসছে কিভাবে? আয়নাইজেশনের জন্য, আয়নাইজ যদি একবার হয়ে যায়, আয়নাইজ হয়ে গেলে পরে কি হয়, তোমার এখানে মূলত এক্সাইটেশন হয়, ডি এক্সাইটেশন হয়। মানে তোমার এর মধ্যে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর আউটার সেলের যে ইলেকট্রনটা আছে, এটা এক্সাইটেড হয়ে তার উপরের অরবিটে যাবে, এবং এটা যখন আবার ডি এক্সাইটেড হবে, তখন ওইটুকু এনার্জি ফোটন আকারে ছেড়ে দিবে, এবং সেই ফোটনটা আবার এসে পড়বে হলো এই যে এই টিউবের গায়ে আর কি। এবং টিউবের গায়ে কি ছিল, আমরা বলেছি এখানে ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়াল এর মধ্যে আছে, এবং ফ্লোরোসেন্ট ম্যাটেরিয়ালের উপরে যখন এই এই ফোটনটা এসে পড়বে, যেটা ইউভি ফোটন হতে পারে, সাধারণত ইউভি ফোটনই হয়, এবং সেটা যখন এখানে পড়ে, তখন এটা লাইট ফ্রিকোয়েন্সি, যেটা আমরা দেখি ভিজিবল লাইটের ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সিতে এটা গ্লো করা শুরু করে। এবং শুধু এখানে একটা শার্প ফ্রিকোয়েন্সি থাকে না, সব রকমের ফ্রিকোয়েন্সি এখানে হতে পারে। এটা ডিপেন্ড করে কোনটা কত বেশি তোমার এক্সাইটেড হয়েছে, কোনটার কোন ফোটনের এনার্জি কত, তার উপর ডিপেন্ড করে হলো এটা কোন এনার্জি লাইট ইমিট করবে। বুঝছো? এবং আমরা এখানে ওভারঅল মোট সাদা কালারের লাইটটা আমরা এখানে পাই তারপরে। তো এই হচ্ছে আমাদের একটা টিউবলাইটের কনস্ট্রাকশন, যেখানে আমাদের চোক কয়েল বা ব্যালাস্ট ব্যবহার করা হয়, যেখানে হাই ভোল্টেজ তৈরি করতে পারি ব্যালাস্টের সাহায্যে। বুঝছো এটুকু? জি স্যার। কিন্তু তোমাদের কোশ্চিন অন্য জায়গায় আসা উচিত ছিল, যে আমরা একটা কথা বলেছি, টিউবলাইটের মধ্যে যে গ্যাসটা আছে সেই গ্যাসটা আছে লো প্রেসারে। তো লো প্রেসার কেন? আমাদের এটাকে আয়োনাইজ করা তো সহজ হওয়ার কথা হাই প্রেসারে। কেউ কোশ্চেনটা কিন্তু করলে না এটা। তো এটা তোমাদের কুইজ আর থাকবে যে, বেশি প্রেসার থাকলে যদি আবার ওই টিউবটাই ফাইটা যায়। না না না, টিউব ফাটবে না। তো একই কথা তুমি বলতে পারো যে আমাদের বাইরের প্রেসারের থেকে টিউবের প্রেসার কম, তাহলে বাইরের তো হিউজ প্রেসার, তাই না? 76 মিলিমিটার মার্কারি প্রেসার, তো এত প্রেসার থাকলে তো বাইরের প্রেসারও যেটা ফেটে যাওয়ার কথা।
তো না, এটা এরকম ভাবে তৈরি করা হয় না, মোটামুটি এটা ওই প্রেসার সহ্য করতে পারে, এটা কারণ না। এই কারণটা তোমরা চিন্তা করবে এবং সামনের ক্লাসে আমাকে বলবে এটা, যে আমাদের এখানে এটা ডিসচার্জ টিউব মূলত, সেই ডিসচার্জ টিউবে লো প্রেসার কেন ব্যবহার করা হয়। হাই প্রেসার দিলে তো মনে হচ্ছে যে হাই প্রেসার দিলে পরে একটা মিন ফ্রি পাথ কম হবে, আয়োনাইজেশনটা হয়তো বা তাড়াতাড়ি হবে, এরকম মনে হতে পারে, তাই না? এরকমই হওয়ার কথা, কিন্তু এটা না করে আসলে উল্টাটা করি আমরা। এখানে লো প্রেসার দিই যাতে করে আমাদের মিন ফ্রি পাথ বেড়ে যায়। তো এটা তোমরা চিন্তা করবে এবং সামনের দিন এটা অ্যান্সার দিবে। তোমাদের এটা কুইজ থাকলো। তো যাক, তাহলে আমরা এরপরে ট্রান্সফরমারে যাই আর কি। আমরা ট্রান্সফরমার চিনি। ট্রান্সফরমার কেউ কি দেখেছো? জি স্যার। জি স্যার। কি এটা মুভি নাকি? আচ্ছা, যাক, এটা মুভি আছে একটা, সেটা ঠিক আছে, কিন্তু আমরা এখানে ট্রান্সফরমার যখন বলবো আমাদের ফিজিক্সে, এটা হচ্ছে একটা মূলত ডিভাইস যেটা কিনা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ এবং হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজে কনভার্ট করে, যেটাকে আমরা এরকম আকারে দেখতে পাই। আমাদের যে পাওয়ার লাইন যেটা আছে, সেই পাওয়ার লাইন এরকম আকারে দেখো না, যে দুইটা পোলের মাঝে এরকম ধরনের কিছু ডিভাইস দেখতে পাওয়া যায়। এই যে এই ধরনের কিছু ডিভাইস দেখতে পাওয়া যায়, এগুলো হচ্ছে আমাদের ট্রান্সফরমার। এবং আহ, আগেকার যেসব তোমার এই রেডিও টেলিভিশন যদি কেউ খুলে থাকো, তার মধ্যে দেখবে যে এরকম ধরনের কিছু ডিভাইস থাকে। স্যার এখনকার মোবাইলের সিচুয়েশনটা চার্জারের আলাদা। মতো দেখা যায় মাঝে হ্যাঁ, মাঝে। মোবাইলের চার্জারের মধ্যেও দেখতে পাবে, তবে সেটা ছোট সাইজের আর কি, এবং ওটা তোমার কনস্ট্রাকশন একটু মানে জটিল আর কি, এসএমপিএস বলা হয়, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই, যাক ওটা আলাদা কথা। তো তার মধ্যেও এটা থাকে, হ্যাঁ মোবাইলের মধ্যেও এটা থাকে ছোট আকারে। তো এটা হচ্ছে আমাদের মূলত ট্রান্সফর্মার, যেটা ছোট মানে হাই ভোল্টেজ থেকে লো ভোল্টেজ অথবা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজে কনভার্ট করে। এবং এটা যে কনস্ট্রাকশন যদি আমরা বলি, তাহলে সব প্রথমে এখানে থাকবে হলো কোর। কোর মানে হলো তোমার যার উপরে আমরা মূলত এই কয়েলটা জড়াবো আর কি। এবং এটা হচ্ছে সফট আয়রনের কোর। সফট আয়রন মানেটা কি? সফট আয়রন মানে হলো এটাতে লো কার্বন কন্টেন্ট থাকে, মানে কার্বনের যে পরিমাণ, আমরা জানি যে লোহার মধ্যে কার্বনের কিছু পরিমাণ থাকে, ক্রোমিয়াম থাকে, তাই না? অনেক কিছু মিশ্রণ মিলে তারপরে আমরা বাজারে যে লোহাটা আমরা পাই, সেই জিনিসটা আমরা মানে পাই আর কি। তো এর মধ্যে অ্যাকচুয়ালি যেটা লোহা বা আয়রন, এফি, ফেরাস, তো এই পরিমাণটা এর সাথে আমাদের কার্বনের যে পরিমাণ, এই কার্বনের পরিমাণটা যদি কম হয় সেটাকে আমরা বলি মূলত সফট আয়রন, আর কার্বনের পরিমাণটা যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলি হার্ড আয়রন। তো সফট আয়রন যদি হয় তাহলে এটাকে সহজে ম্যাগনেটাইজ করা সম্ভব, আবার একই সাথে সহজে ডিম্যাগনেটাইজ করা সম্ভব, মানে এটাকে ম্যাগনেট করতে পারো যত তাড়াতাড়ি, যত সহজে এটাকে ডিম্যাগনেটাইজ করাও তত সহজ। এটা হচ্ছে সফট আয়রনের বৈশিষ্ট্য। আর যেটা হার্ড আয়রন হয় তাহলে এটাকে ম্যাগনেটাইজ করাও কঠিন, আর যদি একবার ম্যাগনেট হয়ে যায় তাহলে এটাকে আবার ম্যাগনেটাইজেশনটা জিরো করাও কঠিন। বুঝা গেল? তো এটাকে আমরা এই ধরনের লুপ দিয়ে বলতে পারি। এই লুপটা কি তোমরা চেনো? এটাকে কি বলা হয়? এরকম ধরনের লুপকে কি বলি আমরা? হিস্টোরিস হিস্টেরেসিস লুপ। লোক। হ্যাঁ, হিস্টেরেসিস লুপ। তো এই হিস্টেরেসিস লুপটা যদি ছোট হয়, দেখো এখানে লুপের সাইজ কিন্তু ছোট। লুপটা লুপের সাইজ বলো বা লুপের এরিয়া বলো, এরিয়াটা কম। তো এটা হচ্ছে আমাদের সফট আয়রন যদি হয়, সফট ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল বা সফট আয়রন যদি হয়, তাহলে তার জন্য এই হিস্টেরেসিস লুপটা এটা ছোট হবে আর কি। আর যে এটা যদি হার্ড আয়রন হয় তাহলে, বা হার্ড ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যদি হয়, তাহলে হিস্টেরেসিস লুপটা বা এই গ্যাপটা বেশ বড় হবে, এরকম। তো আমাদের এই লুপটা যত ছোট, আমাদের ট্রান্সফর্মারের জন্য এই কার্বন মানে ওই ধরনের ম্যাটেরিয়াল গুলো তত বেশি সুইটেবল হয় আর কি। এবং সে এটাকে এই কোডটা যখন মানে যত বেশি সফট হয় আর কি, মানে যত বেশি তোমার এই ডিম্যাগনেটাইজ বা ম্যাগনেটাইজ করা যত সহজ হবে, এটা তত বেশি এফিসিয়েন্ট হবে আর কি। তো যাক, এটা হলো কোরের কথা। এবং কোরের পরে যেটা আছে সেটা হলো আমাদের ববিন। ববিন মানে হলো যার উপরে আমরা এই তারটাকে জড়াই মূলত। এই যে এই লাল কালারের যেটা দেখছো এখানে, এটাই হচ্ছে আমাদের মূলত ববিন। দেখা যাচ্ছে প্লাস্টিকের মতো দেখাচ্ছে আর কি, এটা থার্মোসেটিং প্লাস্টিক এক ধরনের, বাকি লাইটও হতে পারে। থার্মোসেটিং প্লাস্টিক তোমরা চিনো? থার্মোসেটিং বা থার্মো থার্মো কি বলে এটাকে, স্যার। থার্মোসেটিং প্লাস্টিক। এটা হচ্ছে তোমার এক ধরনের ম্যাটেরিয়াল যেটা তুমি একবারে হিট করতে পারবে এবং এটাকে আবার তারপরে গলিয়ে আবার নতুন ভাবে
আরেকটা জিনিস তৈরি করবে, এই জিনিসটা হয় না আর কি। এটাকে বলা হয় থার্মোসেটিং প্লাস্টিক। মানে এটাকে একবারই তৈরি করা যায়। যেমন হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের ইয়াগুলো আছে না, যে রান্নার যে ফ্রাইং প্যান ট্যান, এগুলো নিয়ে যে হাতলগুলো ব্যবহার করে, এটাকে তুমি কখনো গলাতে পারবে না, কিন্তু এটা ওই একবারই তৈরি করেছিল। মানে গলানোর পরে তারপর এটা ফিক্সড যে শেপে দেওয়া হয়েছে, ওই শেপটা তুমি আর গলিয়ে চেঞ্জ করতে পারবে না এটাকে। মানে এরপরে করাতে গেলে পরে একদম জাস্ট পুড়ে যাবে আর কি। মানে কোনো ধরনের আর ইন্টিগ্রিটি থাকবে না এই ম্যাটেরিয়ালের মধ্যে। তো এরকম ধরনের ম্যাটেরিয়ালও এখানে ব্যবহার করা যেতে পারে, কারণ এটা যেহেতু হিট হয় এবং এটা হিট রেজিস্ট্যান্টও হয় অনেকটা, মানে অনেকখানি হিট পর্যন্ত সহ্য করতে পারে। এই কারণে এই ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়। মূলত এটা ইনসুলেটর। এই ববিনের কাজ হলো মূলত এটা ইনসুলেটর, এই তারটাকে ধরে রাখা। এটা হচ্ছে মূলত এর কাজ, কোনো ধরনের কোরের সাথে সংস্পর্শে না নিয়ে এসে। এবং তারপরে আমরা দেখছি যে এখানে দুই রকমের তারের কুণ্ডলী দেখা যাচ্ছে। একটা হচ্ছে এরকম একটু মোটা সাইজের বা মোটা ডায়ামিটারের তার, আর একটা হচ্ছে চিকন ডায়ামিটার তার। এখন তারের ক্ষেত্রে ডায়ামিটার বলা থেকে এটাকে বলা হয় গেজ। গেজ বলা হয়। বেশি গেজ মানে হলো মোটা না চিকন, কেউ কি জানো? গেজ বেশি মানে গেজ নাম্বার এটা হতে পারে তোমার 15-16, হতে পারে 30-32। আমরা এরকম ভাবে একটা রেঞ্জ বলতে পারি আর কি। তো 30 নাম্বারের 30 গেজের যে তার, এটা যতখানি ডায়ামিটার, 15 গেজের তারের ডায়ামিটার অনেক মোটা। তার মানে গেজ নাম্বার যদি বেশি হয় তাহলে এটার ডায়ামিটার মূলত চিকন হয়। তো যাই হোক, আমাদের এখানে মোটা তার দিয়ে একটা উইন্ডিং থাকবে, একটা চিকন তার দিয়ে থাকবে। এখন এই চিকন এবং মোটা, এটা সবসময় আসলে এইভাবে বলাটা অযৌক্তিক আর কি। দুইটাই সমান গেজেরও হতে পারে, এটা সমান গেজেরও হতে পারে। আমাদের এখানে দেখতে হবে পাক সংখ্যা। মূলত দুইটা উইন্ডিং থাকবে মিনিমাম, একটা ট্রান্সফরমারে মূলত দুইটা উইন্ডিং থাকবে। তার মধ্যে একটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল, আর একটা উইন্ডিং কে আমরা বলবো সেকেন্ডারি কয়েল। এখন এই প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েলে কি হয় মূলত, তোমার ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে একটাতে আমরা যদি ইএমএফ সাপ্লাই দিই, এসি কারেন্ট যদি আমরা সাপ্লাই দিই, তাহলে আর একটা কয়েলে আমরা একটা ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশনের কারণে আবার এখানে এসি কারেন্ট ইনডিউসড হতে দেখি। এসি ভোল্টেজ এখানে একটা ইনডিউস হতে হতে দেখি আর কি। তো এই কাজটা হয় মূলত আমাদের ট্রান্সফরমারে। এখন আমরা যেটা বললাম যে এই ট্রান্সফরমারের যে কাজ, সেই কাজটা হচ্ছে মূলত লো ভোল্টেজ থেকে হাই ভোল্ট করা এবং হাই ভোল্টকে লো ভোল্ট করা। এখন এই কাজটা কিভাবে হয় সেটা আমরা দেখি, তারপরে আমরা এই যে কয়েলের তারটা চিকন বা মোটা বা কম বেশি এগুলো নিয়ে আবারও আমাদের এখানে আলোচনায় আসতে হবে। আমাদের এখন কিছু প্রিন্সিপালে যেতে হবে, সেটা নিয়ে আমরা কথা বলি, তারপর আবার এটাতে ফিরে আসবো। আমরা একটু বোর্ডে যাই। তো যাক, আমরা যে ট্রান্সফরমার দেখলাম, সেই ট্রান্সফরমারের আমাদের মেন যে প্রিন্সিপালটা হচ্ছে সেটা হচ্ছে যে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন, মানে আমাদের ফ্যারাডেজ ল যেটা। তো আমরা সবপ্রথম একটা ট্রান্সফরমার আঁকাই। এটাকে আমরা বলবো প্রাইমারি কয়েল, এটাকে আমরা সেকেন্ডারি কয়েল হিসেবে ডিনোট করলাম। এবং এই মাঝে যেটা এরকম দুইটা লাইন আঁকাচ্ছে সেটা হচ্ছে আমাদের মূলত এটার কোর। আর এখানে আমরা একটা সাপ্লাই দিব। সাপ্লাইটা অবশ্যই এসি কারেন্ট হতে হবে আর কি। এসি ছাড়া ডিসিতে কোনো ট্রান্সফরমার কাজ করে না। এটা একটু খেয়াল রাখবে, ডিসিতে কোনো ট্রান্সফরমার কাজ করে না, এটাকে অবশ্যই এসি হতে হবে। এবং আমরা সেকেন্ডারিতে একটা ভোল্ট মিটার দিয়েছি। এখন এখানে যে সাপ্লাইটা দিচ্ছি এটা হচ্ছে মূলত ইপি, আর এখানে যে সেলফ ইন্ডাকশন যেটা হবে সেটা হচ্ছে ইপি। একই রকম ভাবে আমাদের সেকেন্ডারি কয়েল যেটা, সেখানে যে ইন্ডাকশনটা হবে সেটা হচ্ছে ইএস। বুঝছো? আমরা একটা ভোল্টেজ সাপ্লাই দিচ্ছি ইপি, মানে ক্যাপিটাল ইপি। আর প্রাইমারিতে যে এই ভোল্টেজটা অ্যাপ্লাই করার কারণে এখানে সেলফ ইন্ডাকশন হবে, এবং এই সেলফ ইন্ডাকশনটাও ঠিক একই পরিমাণ যদি হয়, একই পরিমাণ মানে আমাদের যদি কোনো যদি রেজিস্ট্যান্স না থাকে তাহলে একই পরিমাণ হবে আর কি। এবং সেটার ভ্যালু হবে এপসাইলন পি, যেটা আমরা এখানে সমান সমান ধরতে পারি আর কি। তাহলে সেলফ ইন্ডাকশনের কারণে আমাদের প্রাইমারিতে যে পরিমাণ ইন্ডাকশন যেটা হবে এপসাইলন পি, এটা সমান হচ্ছে -NP d phi ডিভাইডেড বাই ডিটি।
এটাতে কোনো সমস্যা হওয়ার কথা না। এই ইকুয়েশনটা তোমরা সবাই জানো, আমাদের ফ্যারাডেজ ল, সেটা হচ্ছে ই ইকুয়ালস টু মাইনাস এন ডি ফাই বাই ডিটি, বা মাইনাস ডি এন ফাই বাই ডিটি, তাই না? এই মাইনাসটা আসে হলো লেন্স ল থেকে, এটা তোমরা জানো। এনপি মানে হচ্ছে নাম্বার অফ টার্ন ইন প্রাইমারি কয়েল, ফাইটা হচ্ছে যে পরিমাণ ফ্লাক্স এখানে ইনডিউসড হচ্ছে আর কি। তো এই কয়েলটা একটু খেয়াল করে দেখো, আমাদের এই কয়েলটা যেহেতু আমাদের একটা কোরের উপরে জড়ানো আছে, এই প্রাইমারি কয়েলে যে পরিমাণ ফ্লাক্স তৈরি করবে, সেকেন্ডারি কয়েলও ঠিক একই পরিমাণে ফ্লাক্স এটা লিংক করবে আর কি, একই পরিমাণ ফ্লাক্স লিংক হবে। তো তাই যদি হয় তাহলে এখানে এই প্রাইমারি কয়েলে যে পরিমাণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স, সেকেন্ডারি কয়েলও ঠিক একই পরিমাণ রেট অফ চেঞ্জ অফ ফ্লাক্স পাওয়া যাবে। তাহলে সেকেন্ডারি কয়েলে যে ফ্লাক্সটা ইনডিউসড হবে, যে ইএমএফটা ইনডিউসড হবে, সেটা হচ্ছে ইএস এপসাইলন এস ইকুয়ালস টু মাইনাস এনএস ডিফাই বাই ডিটি। তার মানে রেট অফ চেঞ্জ এটা দুই ক্ষেত্রে দুই কয়েলেই একই সমান। তো আমরা যদি এটাকে একটা ইকুয়েশন আমরা দিই, এটা হচ্ছে আমাদের 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর ইকুয়েশন, তাহলে 1 কে 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে যেটা পাবো ইপি বাই ইএস ইকুয়ালস টু এনপি বাই এনএস, এবং এটা একটা কনস্ট্যান্ট। এই কনস্ট্যান্টটা যেটা হবে তাকে আমরা নাম দিলাম কে, বুঝছো? এটা একটা কনস্ট্যান্ট এবং এর নাম হলো কে, আমরা নাম দিলাম আর কি। এই যে এই 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 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা বলো? স্যার স্যার প্রাইমারি কয়েল থেকে যে সেকেন্ডারি কয়েলে এই ম্যাগনেটিক ফিল্ড গুলা যাচ্ছে, এখানে কি স্যার একটা ফিল্ডও কি লস হয় না? অবশ্যই হতে পারে, আমরা আইডিয়াল কন্ডিশন যেটা ধরছি সেখানে লস ছাড়া। হ্যাঁ, আচ্ছা স্যার। আমরা এটা নিয়ে কথা বলবো আর কি। আমাদের এটা আইডিয়াল কন্ডিশনে আমরা সবপ্রথম আগে জানি, তারপর প্র্যাকটিক্যাল সিচুয়েশনে কি হয় এটা নিয়েও আমাদের আলোচনা থাকবে, তো আচ্ছা সমস্যা নেই। তাহলে এখানে যে কনস্ট্যান্টটা বললাম কে, এই কনস্ট্যান্টটাকে আমরা আরেকটা নাম দিতে পারি, যেটাকে আমরা বলি ট্রান্সফরমেশন রেশিও বা ট্রান্সফরমেশন ফ্যাক্টর। ট্রান্সফরমেশন রেশিও বা ট্রান্সফরমেশন ফ্যাক্টর, যেটা কি ডিনোট করে আমাদের একটা ট্রান্সফরমার কত গুণ করে এর প্রাইমারি কয়েলকে বা সেকেন্ডারি কয়েলকে, এই ভ্যালুগুলো মানে নির্দেশ করে হচ্ছে এটা কেটা। কে এর ভ্যালু একের থেকে বড় হতে পারে, অনেক বড় হতে পারে একের থেকে, বা একের থেকে ছোটও হতে পারে। তো এই কে এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের এটা স্টেপ আপ হবে না স্টেপ ডাউন হবে, সেটা আমরা বলতে পারি আর কি। তো যাক, এটা হলো আমাদের এই পর্যন্ত যেটুকু আমরা রিলেশন পেলাম, যে আমাদের ইএমএফ এর সাথে নাম্বার অফ টার্ন, এটা আমরা পেয়েছি। এখন আরেকটা ইকুয়েশন আমরা এর সাথে আমরা সংযুক্ত করতে পারি, সেটা হচ্ছে তোমার কারেন্টের সাথে রিলেশন। কিরকম ভাবে, যে আমরা ট্রান্সফর্মার যেটা ব্যবহার করব আমরা ধরে নেব আইডিয়াল কন্ডিশন, এবং আইডিয়াল কন্ডিশনে আমাদের ট্রান্সফর্মারের ইনপুটের পাওয়ার এবং আউটপুটের পাওয়ারের কোনো চেঞ্জ হবে না। মানে আমাদের এই ইনপুট পাওয়ার যা আছে এটাকে যদি আমরা পি পি বলি, আর আউটপুটে আমরা যে পাওয়ার পাবো এই পিএস যদি আমরা এটাকে বলি, তাহলে পিপি পাওয়ার এট প্রাইমারি কয়েল ইকুয়ালস টু পাওয়ার এট সেকেন্ডারি কয়েল। এটা মাস্ট বি হতেই হবে সব সময়, যে কোনো ট্রান্সফর্মারের জন্য ইনপুট পাওয়ার এবং আউটপুট পাওয়ার অবশ্যই সমান হতে হবে। তো ইনপুট পাওয়ার যদি পিপি হয়, তো এই পাওয়ার আমরা কি জানি, পি ইকুয়ালস টু ভিআই, মানে ইএমএফ টাইমস কারেন্ট। তাহলে পিপিটা কি, এটা সমান হলো আসলে ইপি টাইমস আইপি ইকুয়ালস টু সেকেন্ডারি কয়েলের যে পাওয়ার, এটা হচ্ছে ইএস ইন্টু আইএস। তো এটাকে যদি একটু রিঅ্যারেঞ্জ করো তাহলে যেটা পাবে ইপি বাই ইএস ইকুয়ালস টু আইএস বাই আইপি। তাহলে এটা আমাদের, এটা কি থেকে পেলাম, এটা হচ্ছে আমাদের যে পাওয়ারের যে কন্ডিশন, এই কন্ডিশন থেকে আমরা কারেন্টের সাথে ভোল্টেজের রিলেশনটা পেলাম প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে। এবং এটাকে কম্বাইন্ডলি আমরা যদি লিখি তাহলে এটা এরপরে লিখতে পারা যেতে পারে যে এনপি বাই এনএস ইকুয়ালস টু আবারও এই ট্রান্সফরমেশন রেশিও, যেটা কিনা কে। স্যার হ্যাঁ বলো। স্যার আমরা এখানে স্যার আর মানে যেহেতু আর স্যার তারের মধ্যে তো রোধ থাকে, সেক্ষেত্রে হ্যাঁ, স্যার আমরা আর এর কি রিলেশন বের করতে পারি? আচ্ছা হ্যাঁ, আর এর সাথে রিলেশন আমরা বের করবো এরপরে। তো যাই হোক, আমরা কন্ডিশন বলেছি আবারও আইডিয়াল কন্ডিশন। এখানে যে রোধগুলো যেটা থাকবে সেটা আমরা নেগলিজিবল ধরছি এটাতে, আর যদি রোধ যদি থাকে তাহলে আর এরপরের কন্ডিশনটা আর কি। এইটুকু বুঝতে পারছো কিনা দেখো। জি স্যার। হ্যাঁ, এখন আমরা কে জি নিয়ে একটু স্যার। কথা বলি। কেটা কি, ট্রান্সফরমেশন রেশিও, এবং এর ভ্যালুটা আমরা বললাম যে একের থেকে কম হতে পারে, একের থেকে আবার অনেক বেশিও হতে পারে। তো যদি একের থেকে অনেক বেশি হয় তার মানে হলো
আমরা প্রাইমারি আর সেকেন্ডারি ভোল্ট নিয়ে আমরা কথা বলি। ইপি, হ্যাঁ, ইপি ইকুয়ালস টু কে টাইমস ইএস, তাই না? তো ধরো সব প্রথমে কে এর ভ্যালু একের থেকে অনেক অনেক বড়, একের থেকে অনেক অনেক যদি বড় হয় তাহলে আমরা সেকেন্ডারি কয়েলে কি পাচ্ছি? আচ্ছা, এটা কি সেকেন্ডারি টার্মে বলো, তাহলে আর একটু সহজ হবে। ইএস ইকুয়ালস টু কে বাই ইপি, তাই না? আমাদের কে এর ভ্যালু যদি একের থেকে অনেক অনেক বড় হয় তাহলে আমরা প্রাইমারিতে যে ভোল্ট দিব সেকেন্ডারিতে তার ভোল্টটা কি হবে, কম হবে না বেশি হবে? স্যার কম হবে। প্রাইমারিতে বেশি হচ্ছে। বেশি হবে, স্যার প্রাইমারিতে প্রাইমারিতে বেশি বেশি, হবে। সেকেন্ডারিতে প্রাইমারিতে কম। বেশি, সেকেন্ডারিতে কম। হ্যাঁ, সেকেন্ডারিতে কম হবে, তার মানে হলো যে আমাদের কে ভ্যালু যদি বড় হয় তার মানে বোঝাবে এটা আসলে স্টেপ ডাউন। স্টেপ ডাউন এই ক্ষেত্রে আর কি। আর যদি কম হয় তাহলে মানে কে ভ্যালু যদি আবার একের থেকে কম হয় তাহলে এটা স্টেপ আপ। তো এই কে থেকে আমাদের স্টেপ ডাউন স্টেপ আপ বোঝার থেকে আমাদের সব থেকে সুবিধা হলো আমরা ভোল্টের কথাটা চিন্তা করবো। আমাদের ভোল্ট যদি সেকেন্ডারিতে বাড়ে বা সেকেন্ডারি ভোল্টেজ যদি বেশি হয়, ইএস যদি ইপি এর থেকে বড় হয় তাহলে এটাকে আমরা বলবো স্টেপ আপ। আর ইএস ইপি যদি ইএস এর থেকে বড় হয়, সেকেন্ডারি থেকে প্রাইমারি বড় মানে সেকেন্ডারিটা ছোট আর কি, তাহলে এটা হচ্ছে স্টেপ ডাউন। স্টেপ ডাউন। এবং এই কন্ডিশনে যখন স্টেপ আপ যখন হবে, স্টেপ আপ হতে হলে আমাদের প্রাইমারির যে নাম্বার অফ টার্ন এটা সেকেন্ডারি থেকে কম হবে, মানে সেকেন্ডারিতে নাম্বার অফ টার্ন আমাদের বেশি হবে আর কি। সেকেন্ডারিতে নাম্বার অফ টার্ন বেশি, এই কোশ্চেনটা খেয়াল করো। আমাদের প্রাইমারি কয়েলে যদি মানে সেকেন্ডারি কয়েলে যদি আমাদের ভোল্ট বেশি হতে হয় তাহলে ইএস বড় হবে, এবং এটা বড় হওয়া মানে হলো এনএসটাও বড় হওয়া, এবং সেক্ষেত্রে আমাদের আইপিও বড় হবে, মানে প্রাইমারিতে তখন কারেন্টের ভ্যালুটা বড় হবে আর কি। তো যাই হোক, আমরা তাহলে এই কথাটা একটু স্যার খেয়াল একটু রাখি যে, হ্যাঁ সরি স্যার বলো। স্যার উপরে যেটা লিখছেন ইএস ইকুয়ালস টু কে বাই ইপি, এটা তো একটু উল্টা হয়ে গেল না? ইপি বাই কে তো ইএস ইকুয়ালস টু, ও ইপি বাই কে। সরি 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 সরি, হ্যাঁ উল্টা লিখেছি আমি। ইপি বাই কে এটা, থ্যাংক ইউ। এটা ইপি বাই কে, তাই না? ইএস ওখানে গেল, কে নিচে আসলো, ইপি বাই কে, থ্যাংক ইউ। যাক, তাহলে এটা একটু খেয়াল রাখো যে আমাদের প্রাইমারি কয়েল সেকেন্ডারি কয়েলের যে বিষয়টা কখন বেশি হচ্ছে, কোন মানে স্টেপ আপ হলে কোথায় নাম্বার অফ টার্ন বেশি হচ্ছে, এটা একটু মনে রাখো। এবং তারপরে আমরা একটু ইয়াতে চলে যাই আবারও আমাদের যেটা স্লাইড বলছিলাম সেখানে। তাহলে এই যে ইয়ার কথা যেটা আমরা বলছিলাম যে এটা যদি স্টেপ আপ হতে হয়, আমরা ধরলাম যে উপরে যে কয়েলটা, এই কয়েলটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল। উপরে যে মোটর দ্বারা যেটা দেখছি এটা হচ্ছে আমাদের প্রাইমারি কয়েল এবং এটা হচ্ছে সেকেন্ডারি কয়েল। তাহলে এখন খেয়াল করো এটা নাম্বার অফ টার্ন কোনটাতে বেশি হওয়ার কথা? এই চিকনটা এখানে যেটা আমরা তারটা সেকেন্ডারিতে চিকন বেশি। দেখছি, তাই না? এই তারটা যেটা চিকন দেখছি এটাতে আমাদের বেশি নাম্বার অফ টার্ন হওয়ার কথা আর কি। তাহলে এটা স্টেপ আপ হবে। এখন বিষয় হলো এটা একটা স্টেপ আপ ট্রান্সফরমার এবং হতে পারে এটা তোমার 220 ভোল্ট থেকে 220 ভোল্ট থেকে এটা হতে পারে 440 ভোল্ট তৈরি করছে আর কি, হতে পারে, আমরা ধরলাম এটা। এখন এই 220 ভোল্ট থেকে 440 ভোল্ট করার জন্য এই কত মোটা তার ব্যবহার করবে আর এটাতে কত মোটা তার ব্যবহার করবে, বা দুইটাতে সমান তার ব্যবহার করলে হতো কিনা, তাই না? এই বিষয়গুলো একটু আমাদের একটু মাথায় আসা উচিত যে আমাদের এরকম একটা চিকন মোটা তার থেকে আবার এখানে আমরা চিকন চিকন তার দিয়েছি আর কি। তো দুইটাই সমান দিলেও হতো কিনা? হ্যাঁ, দুইটা সমান দিলেও আমাদের 220 ভোল্ট থেকে 440 ভোল্ট করা সম্ভব। আবার এটা এই এরকম এখানে যে মোটা তার দেখছে ওই একই মোটা তার দিয়ে সেকেন্ডারি যদি আমরা এখানে কয়েলটা জড়াতাম তারপরেও আমাদের ওই 220 ভোল্ট থেকে 440 ভোল্ট করা সম্ভব। তবে প্র্যাকটিক্যাল সিচুয়েশনে যেটা করে সেটা হলো যে প্রাইমারিতে আমাদের মোটা তার দেয় সাধারণত, প্রাইমারিতে সরি ভুল বললাম, প্রাইমারিতে সাধারণত চিকন তার দেয় আর সেকেন্ডারিতে মোটা তার দেয় যদি ট্রান্সফরমারটা স্টেপ ডাউন হয়। আবারও বলছি, যদি স্টেপ ডাউন ট্রান্সফরমার যদি হয় তাহলে প্রাইমারিতে হচ্ছে মোটা তার এবং সেকেন্ডারিতে সরি কি বলছি, প্রাইমারিতে চিকন তার আর সেকেন্ডারিতে মোটা তার দেওয়া হয় যদি এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হয়। তাহলে কেন করা হয় এটা? কারণ আমাদের কি দরকার, স্টেপ ডাউন ট্রান্সফরমার আমাদের যত বেশি মোটা তার দিব আমাদের কারেন্টের পরিমাণ তত বেশি হবে,
বুঝছো? আমরা প্রাইমারি কথা ধরি, এটা আমরা যদি যদি প্রাইমারি কয়েল যদি হয়, এটা আমরা যত বেশি মোটা তার দিব আমাদের কারেন্টের পরিমাণ তত বেশি হবে। এখন আমাদের বিষয় হলো যে ট্রান্সফরমারটা আমরা যেটা জড়াচ্ছি এটার পাওয়ার কত, মানে কত পাওয়ারের বা কত ওয়াটের আমরা ট্রান্সফরমার চাচ্ছি। আমাদের যত বেশি ওয়াটের ট্রান্সফরমার চাইবো আমাদের এই কারেন্টের ভ্যালুটা তত বেশি হতে হবে আর কি। পি ইকুয়ালস টু ভিআই, আমরা জানি এটা, তাই না? তাহলে আমরা যত কারেন্ট চাই সেই অনুযায়ী, মানে কারেন্ট কত যাচ্ছি সেই কারেন্টটা সহ্য করতে পারে এরকম পরিমাণ মোটা তার আমাদের এখানে দিতে হবে আর কি। তো তাহলে প্রথমে এরকম ভাবে তুমি প্রাইমারি কয়েলটা এভাবে উইন্ড করলে যে তুমি যত কারেন্ট যত পাওয়ার চাচ্ছ ওই পাওয়ারের জন্য যত কারেন্ট দরকার তত কারেন্ট সহ্য করতে পারে মিনিমাম তার থেকে মোটা তার এখানে তোমাকে দিতে হবে, এবং সেটা তুমি এখানে উইন্ড করলে। এখন সেকেন্ডারি কয়েল, এই সেকেন্ডারি কয়েলে আমাদের আহ যেহেতু এটা স্টেপ ডাউন যদি ট্রান্সফরমার হয়, দেখো এটা বেশি পাক এটা কম পাক, তাহলে এখানে যদি আমরা প্রাইমারি কয়েল এটাকে যদি আমরা বাড়াই তাহলে এটা আমাদের স্টেপ ডাউন হচ্ছে, এবং সেক্ষেত্রে আমাদের যে সেকেন্ডারি কয়েল সেই সেকেন্ডারি কয়েলে তারটা হচ্ছে আমাদের মোটা, এবং এখানে পাক সংখ্যা কম। পাক সংখ্যা কম যদি হয় তাহলে এখানে নাম্বার অফ টার্ন যেহেতু কম, তাহলে আমরা ফ্যারাডেজ ল থেকে আমরা যেটা জানি যে নাম্বার অফ টার্ন কম হলে পারে এখানে ইনডিউসড ইএমএফ কম হবে, তাই না? ইনডিউসড ইএমএফ যদি কম হয় তাহলে কারেন্টের পরিমাণটা বেশি হবে। এখন কারেন্টের পরিমাণ যদি এই কয়েলের থেকে বেশি হয় তাহলে আমাদেরকে ওই কারেন্টটা এই ট্রান্সফরমার মানে টিকিয়ে রাখার জন্য অবশ্যই এর থেকে মোটা তার ব্যবহার করতে হবে, এবং সেই কারণে তারটা হচ্ছে মোটা। এখন কি বুঝতে পারলে লজিকটা মোটা তার এবং চিকন তারের কারণটা কি? ক্লিয়ার হলো কি? জি স্যার। আচ্ছা, আমি সংক্ষেপে আবারও বলছি, অনেকে হয়তো ক্লিয়ার হয়নি। আমাদের তার চিকন হবে যদি কারেন্ট কম ফ্লো করে, এবং তার মোটা হবে যদি কারেন্ট বেশি ফ্লো করে। কতখানি চিকন কতখানি মোটা এটা ডিপেন্ড করছে হলো আমরা কত কারেন্ট ফ্লো করছি তার উপর ডিপেন্ড করে, এবং এটা নিয়ে একটা রেটিং আছে যে এই গেজে তার হলে পারে এত কারেন্ট সহ্য করতে পারে। তো যতখানি কারেন্ট সহ্য করতে পারে আমাদের সেফটির জন্য তার থেকে মোটা তার আমরা ব্যবহার করবো আর কি। ধরো একটা কারেন্ট একটা তারে আমাদের 10 অ্যাম্পিয়ার সহ্য করতে পারে, তো আমরা নিশ্চয়ই এখানে ওই তারটা 10 অ্যাম্পিয়ারের জন্য ব্যবহার করবো না, সেটা আমরা হয়তো বা 8 অ্যাম্পিয়ারের জন্য ব্যবহার করব। বুঝছো? আমরা সেফটির জন্য এরকম ভাবে কিছুটা আহ, একটা ফ্লেক্সিবিলিটি একটা রাখবো আর কি, যাতে করে কোনো কারণে যদি বাই চান্স কারেন্ট বেড়ে যায় তারপরও এটা যাতে নষ্ট না হয় আর কি। তো যাই হোক, তাহলে আমাদের যদি স্টেপ ডাউন স্যার ট্রান্সফরমার যদি হয় তাহলে, হ্যাঁ বলো। স্যার কোন একটা তার হচ্ছে কি পরিমাণ কারেন্ট সহ্য করতে পারে সেটা কি কোনো কিছুতে মাপা হয় নাকি জাস্ট কারেন্ট ফ্লো করে চেক করা হয়? হ্যাঁ, এই কারেন্ট ফ্লো করে চেক করা যেতে পারে, আবার এটার জন্য ইকুয়েশনও আছে। তো এই সবগুলো মিলে আসলে এখন এটা এখানে যে কাজটা করা হয় সেটা হলো এটার একটা চার্ট পাওয়া যায়, ওই চার্ট দেখে এটা কোন গেজের তার কত কারেন্ট সহ্য করতে পারে সেই অনুযায়ী এটা মূলত ডিজাইনটা তারপরে করা হয়। বুঝতে পারছি। বুঝছো? হ্যাঁ, এখন তুমি ওই চার্টটা কি করে বানানো হলো এটা বলতে পারলে তুমি, এটা দুই ভাবে বানানো যেতে পারে, একটা হচ্ছে প্র্যাকটিক্যালি আর একটা হচ্ছে এরকম থিওরিটিক্যালি সিমুলেট করে আর কি করা যেতে পারে। তবে চার্টটা যেটা পাওয়া যায় এটা এখন মূলত প্র্যাকটিক্যাল করে বলা যেতে পারে যে এই তার হলে পারে এত কারেন্ট সহ্য করতে পারে, এই তারের গেজ এত হলে পারে এই কারেন্ট সহ্য করতে পারে। বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমরা যে কথা বলছিলাম আর কি, স্টেপ ডাউন হলে পারে আমরা জানি যে ভোল্টেজ এখানে কম হবে সেকেন্ডারিতে, এবং সেকেন্ডারিতে ভোল্টেজ কম হলে পারে কারেন্ট প্রাইমারি থেকে অবশ্যই বাড়তে হবে কারণ পাওয়ারটা কনস্ট্যান্ট, তাই না? এবং কারেন্ট যদি এখানে বেশি তাহলে সেকেন্ডারি কয়েলে তাহলে সেক্ষেত্রে আমাদের তারটা মোটা হতে হবে প্রাইমারি থেকে, এবং ওই কারেন্ট সহ্য করার মতো মোটা। এটা আমাদের মূল কথা এতক্ষণ পর্যন্ত যা বললাম। আর যদি স্টেপ আপ যদি হয়, স্টেপ আপ হলে পারে আমাদের আহ মূলত যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের ভোল্টেজটা মূলত বাড়বে আর কি। স্টেপ আপ হলে পরে ভোল্টেজটা বাড়বে, ভোল্টেজ যদি বাড়ে তাহলে পাওয়ার কমবে। তখন আমাদের এখানে আবার উল্টা ঘটনা ঘটবে, আমাদের এখানে কম ভোল্ট অ্যাপ্লাই করে বেশি ভোল্ট চাচ্ছি, তাহলে যখন বেশি ভোল্ট আমরা দিব তখন সেটা আবার কারেন্ট কমে যাবে। কারেন্ট কমে গেলে আমাদের আর বেশি মোটা তারের দরকার নেই, তখন সেকেন্ডারিতে আমাদের চিকন তার থাকবে আর প্রাইমারিতে মোটা তার থাকবে। বুঝছো? সবসময় আমাদের এই তারের গেজ কেমন হবে এটা ডিপেন্ড করছে হলো সেই কয়েল দিয়ে কেমন পরিমাণ কারেন্ট ফ্লো করছে সেটা। এখন স্টেপ আপ হলে একরকম হবে, স্টেপ ডাউন হলে একরকম হবে। এখন একটা ট্রান্সফরমারই এটা স্টেপ আপ হিসেবেও ব্যবহার করতে পারো, স্টেপ ডাউন হিসেবেও ব্যবহার করতে পারো। মনে করো এই ট্রান্সফরমারটা এই আমরা যদি স্টেপ ডাউন হিসেবে ব্যবহার করি
এখানে 12 ভোল্ট সরি 220 ভোল্ট যদি ব্যবহার করি অ্যাপ্লাই করি, তাহলে আউটপুটে 30 ভোল্ট পাওয়া যায়। ধরলাম আমাদের একটা এক্সাম্পল ধরছি, এটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, ইনপুটে যদি আমরা 220 ভোল্ট দিই তাহলে আউটপুটে 30 ভোল্ট পাই। এখন এই আউটপুটে এইখানে আমরা যেটা নিলাম মানে সেকেন্ডারি যেটা আগে করেছিলাম, আমরা যদি সেকেন্ডারিতে যদি এখন 30 ভোল্ট সাপ্লাই দিই তাহলে তুমি আবার এদিকে ওই 220 ভোল্ট কিন্তু পাবে, বুঝছো? এবং এটা আসলেই হয়। তোমাদের কারো আগ্রহ থাকলে তোমরা এটা চেক করে দেখতে পারো এই জিনিসটা হয় কিনা, এবং এটা দেখবে আসলে হয়। এবং এই একই লজিক ব্যবহার করে আমরা যে আইপিএস ব্যবহার করি না বাসায়, সেই আইপিএস এ এই কাজটা করা হয়। আমরা আহ, যে কাজটা করি, আমাদের ব্যাটারি থাকে প্রথমে 12 ভোল্টের, সেই 12 ভোল্টের ব্যাটারিকে মানে ব্যাটারি থেকে পাওয়া যে কারেন্ট, এটাকে আমরা সবপ্রথমে এসি বানাই এবং 12 ভোল্টের একটা ট্রান্সফরমারে এটাকে ফিড করি। তাহলে 12 ভোল্টের ট্রান্সফরমার যদি ফিড করি তাহলে এটা সেকেন্ডারি কয়েল 220 ভোল্ট তোমাকে তারপরে সাপ্লাই দেয়, মানে ওইভাবে এটা উইন্ডিংটা করা হয় আর কি। তার মানে হলো এই ট্রান্সফরমারটা আমরা মূলত এই যে আমাদের যে আইপিএস ব্যবহার করি সেখানেও আমাদের এটা বেশ ভালো একটা ব্যবহার আছে আর কি। এবং এটা এখন পর্যন্ত যে টেকনোলজি, আমরা স্টেপ ডাউন করার সময়তে অনেক রকমের টেকনোলজি ব্যবহার করে এটাকে ছোট সাইজের মধ্যে করতে পারে। যেমন আগে যদি চিন্তা করে একটা মোবাইল চার্জারে যদি হয়, সেই মোবাইল চার্জার আগে ট্রান্সফরমার দিয়ে যদি বানাতে হতো তাহলে এটা বিশাল বড় সাইজের হতো, অনেক ওজনও হতো। আগেকার যুগের মোবাইলের চার্জার গুলো যদি কারো কাছে থাকে তো দেখবে অনেক ওয়েট হয় এগুলো, কারণ হলো ওখানে শুধুমাত্র ওই ট্রান্সফরমারই থাকে বেশিরভাগ, মানে বেশ বড় সাইজের ট্রান্সফরমার, এটা দিয়ে সাধারণত এটাকে ভোল্টেজ ডাউনটা করে আর স্টেপ ডাউনটা করে। আর এখন যেটা করে সেটা হচ্ছে তোমার সুইচিং মোড পাওয়ার সাপ্লাই ব্যবহার করে, এসএমপিএস বলা হয়, সুইচিং মোড পাওয়ার সাপ্লাই। তো এই সুইচিং মোড পাওয়ার সাপ্লাই ব্যবহার করার কারণে আমাদের এই ট্রান্সফরমারটা আর অত বেশি বড় দরকার হয় না। ছোট ভোল্ট মানে ছোট সাইজের ট্রান্সফরমার দিয়ে তারপরে এই এফিসিয়েন্টলি কাজটা করা সম্ভব হয়। কিন্তু আইপিএস বানানোর সময় এই জিনিসটা এখন পর্যন্ত আর অতখানি এফিসিয়েন্ট হয়নি, মানে ওই ট্রান্সফরমারই আমাদের ব্যবহার করতে হয় বেশ বড় সাইজের আর কি, এবং এই কারণেই আইপিএস এর ওয়েট গুলো এত বেশি হয়। হতে পারে টেকনোলজি কোনো সময় বাড়বে, এটা সাইজে হয়তো ছোট হয়ে আসতে পারে কোনো সময়, সেটা পরের কথা। তো এই পর্যন্ত কি ক্লিয়ার তোমাদের? জি স্যার। আচ্ছা, কি কনসেন্ট্রেশন হারিয়ে ফেলছো নাকি, ব্রেক দরকার? জি স্যার। ব্রেক দরকার, আচ্ছা যাক। তো আমাদের আরেকটু বাকি ছিল, আরেকটু বলতে খানি প্রায় অর্ধেকের মধ্যে আরো বাকি এই ট্রান্সফরমারে। তো ঠিক আছে, আমার মনে হয় আজকে তাহলে থাক, যেহেতু তোমার 1.5 ঘন্টা হয়ে গেছে এতক্ষণ অনলাইন ক্লাসে, স্যার আরেকটা প্রশ্ন ছিল। কনসেন্ট্রেশন রাখাও কঠিন। হ্যাঁ বলো, স্যার কোশ্চেন বলো, আমরা যে তোমাদের এখানে আলোচনা করছে, আমাদের ক্লাস শেষ আর কি, এখন যে কোনো আলোচনা তোমরা করতে পারো। স্যার এই যে প্রাইমারি কয়েল আর সেকেন্ডারি কয়েল আমরা যদি উভয় পাশেই স্যার এই তারের যে কুণ্ডলী গুলা এগুলো হুম। যদি অনেক কমায় ফেলি, মানে এক পাশে 5টা রাখলাম আর এক পাশে 10টা রাখলাম, হ্যাঁ, তো সেক্ষেত্রে যদি 5টা 10টা যদি রাখো এখানে, তাহলে কি মানে কি বলতে চাচ্ছো, তাহলে কি হবে নাকি? তাহলে কি স্যার মানে এভাবে হবে যে 220 ভোল্ট এক জায়গায় পাইলাম আরেক জায়গায় 120 বা হ্যাঁ সেটা 120 হবে, দিলে হবে 220? হবে, সেটাও হবে, তাহলে স্যার হতে আমরা পারে। বেশি দিচ্ছি কেন? মানে বেশি তারের বেশি কুণ্ডলী হ্যাঁ, বেশি। বেশি কেন দিতে গেলাম তাই না, বেশি দিতে গেলাম এই কারণে যে তুমি যদি কম দাও, মানে আমাদের রেশিওটা যদি ঠিক রাখা হয়, মানে ধরো 100 বাই মানে 1000/100, এটা রেশিও কত হয়? 1000কে 100 দিয়ে ভাগ করলে স্যার 10:1। 10 হচ্ছে তাই না? জি স্যার। তাই না? তো একই রকম ভাবে তুমি যদি 10কে 10 দিয়ে ভাগ করো, সরি 100কে 10 দিয়ে ভাগ করো, তাও কিন্তু 10ই হচ্ছে। তাহলে এই লজিক অনুযায়ী আমাদের এই টার্ন যদি হয় এরকম যে একটাতে 1000 আর একটাতে 100 পাক, তাহলে এটা যে রেশিও তোমাকে দিচ্ছে ওই একই রেশিও দিবে তুমি যদি একটাতে 100 পাক দাও আর একটাতে 10 পাক দাও। তো রেশিও অনুযায়ী আমাদের এর কোনো চেঞ্জ হবে না। তবে বিষয় হলো তুমি যদি এই কাজটা যদি করো তাহলে এটাতে কারেন্টের জন্য মানে কারেন্ট ফ্লোটা যে পরিমাণ হবে আর কি, সেটা ওই তারটা সহ্য করতে পারবে কিনা, এটা হচ্ছে আমাদের মূল কথা আর কি, বুঝছো? আমাদের এই সার্কিটের মানে এই কয়েলের মধ্যে কিন্তু একটা ইন্টারনাল রেজিস্ট্যান্সও আছে। তুমি যদি তারের পাক সংখ্যা যদি বাড়াও তাহলে এই রেজিস্ট্যান্সটা বাড়ে, আর যদি তারের পাক সংখ্যা কমাও তাহলে রেজিস্ট্যান্স কমে। তো এই 1 মিটারের লম্বা একটা তারকে
তুমি কুণ্ডলী করে তুমি যদি এরকম একটা মানে কুণ্ডলী যদি বানাও, তাহলে এটা যে পরিমাণ ভোল্ট সহ্য করতে পারবে, এটাকে যদি 100 মিটার বানানো হয় তাহলে ওই একই পরিমাণ ভোল্ট সহ্য করতে পারবে না। বুঝছো? এটা একটা ফ্যাক্টর আছে। আর আরেকটা ফ্যাক্টর হচ্ছে যে আমরা যে ভোল্ট এখানে যাচ্ছি ওই পরিমাণ ফ্লাক্স। স্যার হ্যাঁ 100 মিটার গুলো তো স্যার একটু বেশি সহ্য করতে পারার কথা না স্যার? 100 হ্যাঁ, বেশি মিটার পারবে সেটাই বলছি, দুইটা একই পরিমাণ পারবে না আর কি, তাই বলছি। যেটা জি কম সেটা সেটা কম ভোল্ট পর্যন্ত সহ্য করতে পারবে, যেটা বেশি সেটা বেশি ভোল্ট সহ্য করতে পারবে। বুঝছো? জি স্যার। এটা বলছি তাহলে আর কি। স্যার আমরা ওই যে কুণ্ডলী সংখ্যা যদি পাক সংখ্যা যদি কমায় ফেলি তাহলে স্যার এটা বেশি হিট হয়ে যাবে না স্যার? হ্যাঁ বেশি, মানে কয়েলটা বেশি হিট হবে, কয়েলটা বেশি হিটেড আপ হবে এবং একসময় এটা পুড়ে যাবে আর কি। জি স্যার। তো এটা নিয়েও আমাদের আরো মানে তোমার ক্যালকুলেশন আছে আর কি। আমরা যেটুকু ক্যালকুলেশন ফিজিক্সের মধ্যে পড়ি আসলে এইটুকুই ক্যালকুলেশনটা মানে শেষ না ট্রান্সফর্মারের জন্য। তুমি একদম এফিসিয়েন্টলি কত গেজে তার ব্যবহার করবে, কত নাম্বার অফ টার্ন ব্যবহার করবে, এগুলো সবগুলা জন্য আলাদা আলাদা ইকুয়েশন আছে। এবং এটা এটা শুধুমাত্র এই তোমার ভোল্ট কত চাচ্ছি তার উপরে এটা ডিপেন্ড করে না, আমরা কোন ধরনের কোর ব্যবহার করছি, এই কোরের ম্যাটেরিয়ালের টাইপ, তারপর কত ফ্রিকোয়েন্সির সিগন্যাল সোর্স আমরা ব্যবহার করবো সেই ফ্রিকোয়েন্সির উপরে ডিপেন্ড করে এই তারের নাম্বারটা কত হবে, কত গেজ মানে কত নাম্বার অফ টার্ন হবে, এগুলো সবগুলো নিয়ে একটা রিলেশন আছে। তো তোমরা চাইলে সেই রিলেশন আমি তোমাদেরকে বলতে পারি, তবে সেটা তোমাদের এখানে খুব একটা দরকার হবে না আর কি। তো ঠিক আছে, তো আমরা এটা নিয়ে আরো আলোচনা করবো সামনের ক্লাসে, এবং তোমাদেরকে ওই ইকুয়েশনটা নিয়েও আমরা কথা বলবো যে কোন ইকুয়েশনটা ব্যবহার করে সাধারণত এই ট্রান্সফর্মার ডিজাইনটা করা হয়, মানে কতগুলো নাম্বার অফ টার্ন হবে, মানে যাতে করে এই ট্রান্সফর্মারটা পুড়ে যাবে না। বুঝছো? এই নাম্বার অফ টার্নের জন্য এরকম কোন ইকুয়েশন আমরা ফলো করি আর কি ইঞ্জিনিয়ারিং সেক্টরে, সেটা নিয়েও আমরা আলোচনা করব। তো যাক, তো এই যে এক্সট্রা আলোচনাগুলো, সেই এক্সট্রা আলোচনাগুলো শুধু তোমাদের জানার জন্য, এটা পরীক্ষায় মানে থাকার সম্ভাবনা আর কি খুব একটা নাই, কিন্তু তোমার এগুলো একটু জানতে হবে আর কি। আমাদের এই বিষয়টা একটু মজা নিয়ে পড়ার জন্য আমাদের এক্সট্রা কিছু বিষয় পড়াচ্ছি, এটা শুধুমাত্র আমাদের এই বিষয়টাই মজা নিয়ে আসার জন্য আর কি, আর কিছু না। তো এই পর্যন্ত আর কোনো কোশ্চেন আছে তোমাদের? সম্ভবত নাই। তো ঠিক আছে, তবে সবাই ভালো থেকো। আজকে আর এটা কমপ্লিট হলো না, আমরা মোটামুটি অর্ধেক পর্যন্ত কমপ্লিট করলাম ট্রান্সফর্মার, এবং সামনের ক্লাস ইনশাআল্লাহ এটা শেষ করে তারপরে অন্যান্য টপিকের দিকে যাবো। আমাদের এই চ্যাপ্টার প্রায় শেষের দিকে, আর খুব বেশি ক্লাস হয়তো লাগবে না। তো ঠিক আছে, ভালো থেকো সবাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম।